কি ভাবছো হঠাৎ করে একটা চ্যানেলের মধ্যে ঢুকে পড়েছো? একদমই না। যখন 2026 সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষাটা দিয়ে বেরোবে তখন অন্তত একবার চিন্তা করবে, ভাগ্যিস দাদার চ্যানেলটা সেদিন খুঁজে পেয়ে গেছিলাম। তার কারণ হচ্ছে এখানে তোমাকে যেভাবে ভৌতবিজ্ঞান পড়ানো হবে সেভাবে তুমি এর আগে কোনো দিন পড়োনি। চলো একটুখানি দেখে নাও তুমি কোন চ্যানেলের মধ্যে প্রবেশ করেছো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। 2026 সালের মাধ্যমিকের জন্য এটা আমার প্রথম ওয়ান শট রিভিশন ভিডিও। বিগত বছর মাধ্যমিকের আগে যেভাবে ছেলে মেয়েদেরকে সাহায্য করার চেষ্টা করেছিলাম সেটা 110% সফল হয়েছে। প্রচুর ছেলে মেয়ে অনেক ভালো ভালো নাম্বার পেয়েছে সেই শেষ মুহূর্তের ফাটাফাটি প্রস্তুতির জন্য। না, এটা আমি বলছি না, এটা ওরা নিজেরাই আমাকে বলেছে। সেই ধারাটাকে অব্যাহত রেখে আবারও 2026 মাধ্যমিককে পাখির চোখ করে আজ থেকে শুরু হয়ে গেল আমাদের চেষ্টা। আমি শুধু একটাই কথা বলবো, যেভাবে শিখিয়ে দেবো, যেভাবে পড়িয়ে দেবো, সেটা হয়তো তুমি এর আগে কোনোদিনও দেখোনি, কোনোদিনও পড়োনি, কিন্তু একবার বিশ্বাস করে পুরো ভিডিওটা দেখো। মাধ্যমিকের ভৌত বিজ্ঞানে ভালো নাম্বার পাওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। বিগত বছর মাধ্যমিকের জন্য যে কটা ভিডিও আমি করেছিলাম সব কটা তুমি আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ। আজকে আমরা তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলবো। আমি তোমাকে এইটুকু কথা দিতে পারি, যারা এই চ্যাপ্টারটা অলরেডি পড়ে ফেলেছো তাদের তো একটা ধামাকেদার রিভিশন হচ্ছে, আর যারা এই চ্যাপ্টারটা পড়োনি তারা কিন্তু একদম শুরু থেকে সমস্ত বেসিক কনসেপ্টসগুলোকে শিখে যাচ্ছ। চলো আর কথা না বলে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমেই একটা কথা দেখো, তোমাদের বলে রাখি, আউট অফ 90 মাধ্যমিকে তোমরা এই চ্যাপ্টারটা থেকে 5 মার্কস পেতে চলেছো। এখন তোমার মার্কসটা দেখে কম মনে হচ্ছে, বাট যখন তোমরা ওভারঅল পুরো সিলেবাসটাকে পড়ে নেবে তখন এই ইচ অ্যান্ড এভরি মার্কস তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। যাই হোক, এই 5 নাম্বারের মধ্যে 1 মার্কস তোমার থাকবে এমসিকিউ থেকে, 1 মার্কস তোমার থাকবে ভিএসএ কিউ থেকে, আর 3 মার্কস তোমার থাকবে এলএ কিউ থেকে। এখন বিষয়টা হচ্ছে এই চ্যাপ্টারটাকে শুরু করার আগে আমি তোমাকে এই চ্যাপ্টারটার একটা ব্রড ধারণা দিতে চাই কি আছে এই চ্যাপ্টারটার মধ্যে। দেখো, যদি তুমি একটুখানি মন দিয়ে চ্যাপ্টারটাকে বুঝে থাকো তাহলে তুমি লক্ষ্য করতে পেরেছো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি দুটো পার্টে বিভক্ত। একটা যে পার্ট আছে, যেটা প্রথম পার্ট, সেটা হচ্ছে তাপীয় প্রসারণ, আর যেটা সেকেন্ড পার্ট আছে সেটা হচ্ছে তাপের পরিবহন। এখন বিষয়টা হচ্ছে, আমি এই জিনিসটা অনেকবার খেয়াল করেছি যে ছেলেমেয়েরা না এই চ্যাপ্টারটাকে খুব একটা বুঝে পড়ে না, একদম মুখস্থ রাট্টাফিকেশন করে বেড়ায়। এই জন্য এই চ্যাপ্টারটা ছেলেমেয়েদের একটু সমস্যা হয়ে যায়। ট্রাস্ট মি, আমি তোমাকে এমন এমন টেকনিক বলে দেবো, এমন এমন লজিক বলে দেবো, তোমাকে একটা ডেফিনেশন মুখস্থ করতে হবে না, একটা ডেফিনেশন না। চলো একটুখানি খেয়াল করো। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো। আমি বললাম কি, এই তাপীয় প্রসারণ বিষয়টা কি? এই প্রসারণ মানেটা হচ্ছে বেড়ে যাওয়া, আর তাপীয় প্রসারণ মানে তাপের প্রভাবে বেড়ে যাওয়া। দাদা, কার কার ক্ষেত্রে তাপীয় প্রসারণ দেখতে পাওয়া যায়? আমি বললাম দেখ, কঠিনের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে, তরল পদার্থের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে, আবার গ্যাসের ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে। দাদা আমাকে একটা কথা বলো, কঠিনের ক্ষেত্রে তাপের প্রভাবে ঠিক কি কি প্রসারিত হয়? আমি বললাম কঠিনের, তুই নিজে বলবি হ্যাঁ। কঠিনের দৈর্ঘ্য থাকে, তুই বললি অবশ্যই দাদা। কঠিনের ক্ষেত্রফল থাকে, তুই বলবি হ্যাঁ। কঠিনের আয়তন থাকে, তুই বলবি হ্যাঁ। তাহলে তাপ প্রয়োগের ফলে এই তিনটে জিনিসেরই বৃদ্ধি ঘটে। তার মানে দাদা বলতে চাইছো কঠিনের দৈর্ঘ্য দ্বারা আমি লিখছি, হ্যাঁ লেখো। এখানে দাদা ক্ষেত্রফল, আবার দাদা আয়তন, এই তিনটে জিনিসেরই বৃদ্ধি ঘটবে। আমি বললাম একদম। আচ্ছা দাদা, তরলের ক্ষেত্রে বলো তো একটুখানি। আমি বললাম দেখ, তরলের কোনো দৈর্ঘ্য থাকে না, তরলের কোনো ক্ষেত্রফলও থাকে না, কারণ তুই তরলকে যে পাত্রের মধ্যেই রাখবি সেই পাত্রে সে আকারটা দখল করে নেয়। তাহলে দাদা তরলের আয়তন কিন্তু থাকে। আমি বললাম কি করে বুঝলি বলতো? দাদা, যদি আমি 2 লিটারের পেপসি নিয়ে আসি, সেটাকে আমি 1 লিটারের বোতলের মধ্যে কিন্তু ঢালতে পারবো না। হ্যাঁ, ভেরি গুড। এর থেকেই বোঝা যায় তরলের কিন্তু একটা স্পেসিফিক আয়তন আছে। তার মানে দাদা, তরলের ক্ষেত্রে যদি প্রসারণের গল্প আসে তাহলে শুধুমাত্র কোনটা প্রসারিত হবে? আমি বললাম শুধুমাত্র আয়তন প্রসারিত হবে। দাদা, আমি না একটা কথা শুনছিলাম কি আপাত প্রকৃত কিছু একটা। আমি বললাম হ্যাঁ, এই যে তরলের আয়তন প্রসারণটাকেই দুটো পার্টে ভাগ করা হয়। আমি যখন প্রত্যেকটা প্রসারণ গুণাঙ্ক পড়াবো তখন সেই বিষয়গুলোকে বলবো। এইবার চলো আমরা একটুখানি দেখে নিই উষ্ণতা পরিবর্তনে গ্যাসের কি কি জিনিস প্রসারিত হয়। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমার নিজের বানানো এক্সাম্পল, একটু মন দিয়ে শোনো। ধরো তুমি গ্রামের দিকে থাকো, তোমার কোনো একটা দরকারে তুমি কলকাতায় কিছু কিনতে এসছো। কলকাতার কোথায়? নিউ মার্কেটে। এখন নিউ মার্কেটের যে দোকানটার মধ্যে তুমি জিনিসটা কিনতে এসছো সেখানে ধরো প্রচুর ভিড়, তুমি কিছুতেই কিনতে পারছো না, লোকগুলো তোমার কথাই শুনছে না। তুমি কি করলে? তোমার হাতের মধ্যে ছিল একটা কাঠের টুকরো, তুমি সেটার মধ্যে একটুখানি আগুন জ্বালালে, আগুন জ্বালিয়ে সবার পেছনে পেছনে একটু একটু করে আগুন দিয়ে দিলে। কি হবে? উষ্ণতা বেড়ে গেল।
উষ্ণতা যেই মাত্র বেড়ে গেল সঙ্গে সঙ্গে লোকজন এদিক ওদিক ছুটতে শুরু করলো, আর যখনই ছুটতে শুরু করলো তখন কোন জিনিসটা বাড়লো? আয়তন বাড়লো। তার মানে দাদা উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বাড়ে? বললাম একদম ঠিক ধরেছিস। এইবার মন দিয়ে শোন, অনেকের একটা মিসকনসেপশন আছে, দাদা চাপের কি হবে? দেখ, যত লোকজন ছুটতে শুরু করবে তত তাদের মধ্যে ধাক্কাধাক্কি হবে, যত ধাক্কাধাক্কি হবে তত চাপ বাড়বে। তার মানে দাদা উষ্ণতা বৃদ্ধিতে চাপটাও বাড়তে থাকে? আমি বললাম একদম বাড়তে থাকে। এটাকে জাস্ট একটা মজার এক্সাম্পল হিসেবে নিবি। এই এক্সাম্পলটা কিন্তু দিয়ে অনেকে এই বিষয়গুলোকে ভালোভাবে মনে রাখতে সক্ষম হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে, একটুখানি জাস্ট বিষয়টা লিখে দিচ্ছি আমি। তাহলে গ্যাসের ক্ষেত্রে কি কি জিনিস প্রসারিত হলো দাদা? আমি বললাম দেখ, একটা আয়তন প্রসারিত হলো আর একটা চাপ প্রসারিত হলো। তার মানে দাদা দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক দেখতে পাওয়া যাবে? আমি বললাম একদম দেখতে পাওয়া যাবে। এখান থেকে মোটামুটি যা যা পরীক্ষাতে আসতো সেই বিষয়গুলোকে বলে দিলাম। এবার প্রত্যেকটা জিনিসকে একটুখানি ব্রিফলি ডিসকাস করে নেওয়া যাক। চলো, প্রথমে যে জিনিসটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কোনো একটা কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। মন দিয়ে দেখ, আমি একটা কঠিন পদার্থকে এঁকে রেখে দিয়েছি। ধরে নে T1 উষ্ণতাতে এই কঠিন পদার্থটা দৈর্ঘ্য হচ্ছে L1। এখন আমি কি করলাম, এর উষ্ণতাটাকে একটুখানি বাড়িয়ে আমি T2 করে দিলাম। স্বাভাবিকভাবে তুই বুঝতে পারছিস, যখনই আমি উষ্ণতাটাকে T1 থেকে বাড়িয়ে T2 করে দিলাম, এর দৈর্ঘ্যটাও বাড়বে। আর দৈর্ঘ্যটা বেড়ে কত হলো দাদা? আমি বললাম ধরে নে L2 হয়ে গেছে। আচ্ছা, তাহলে দাদা আমাকে একটা কথা বলো। আমি কি বলবো? এর প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? L1 ছিল। অন্তিম দৈর্ঘ্য কত হলো? L2 হলো। প্রাথমিক উষ্ণতা কত ছিল? T1 ছিল। অন্তিম উষ্ণতা কত হলো? T2 হয়ে গেল। আমি বললাম দৈর্ঘ্য বাড়লো কতটা বলতো? তুই বললি দাদা ছিল L1 হলো L2, তো বাড়লো L2 মাইনাস L1, অন্তিম মাইনাস প্রাথমিক। ধরে নাও ছিল 3 হলো 5, তো বাড়লো কত? 5 মাইনাস 3 2 বাড়লো। একদম। আচ্ছা, উষ্ণতা কতটা বাড়লো? দাদা ছিল T1 হলো T2, তাহলে বাড়লো T2 মাইনাস T1 পরিমাণ। আমি বললাম একদম। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য দাদা L1 ছিল। দাদা এটাকে কি লিখলে? এখন দেখ, এই যে এক্সপ্রেশনটা তোকে আমি লিখে দিলাম, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। আর এই আলফাটাকে একটা কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তার মানে দাদা এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এক্সপ্রেশন? আমি বললাম একদম। দাদা এইটা একটা ডেফিনেশন তো লিখতে দেয় পরীক্ষাতে, আমি তো মুখস্থ করেছিলাম। দেখ, মুখস্থ একবারে করতে হবে না, কি করে লিখতে হয় শোন। ফিজিক্যাল সায়েন্সে যখন কোনো একটা ডেফিনেশন লিখতে হয় তখন এই নিচের গুলোকে 1 ধরতে হয়। দাদা 1 ধরে কি হবে? ধরে তো দেখ, তাহলে L1 এর ভ্যালুটাকে দাদা 1 ধরবো বলছো? আমি বললাম একদম। আর দাদা এই উষ্ণতার বৃদ্ধি যেটা হয়েছে মানে T2 মাইনাস T1, সেটাকেও বলছো 1 ধরবো? আমি বললাম একদম। আচ্ছা দাদা নিচের গুলোকে 1 ধরলে আলফার ভ্যালুটা তো L2 মাইনাস L1 এর সাথে সেম হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্য যতটা বৃদ্ধি পেয়েছে তার সাথে সেম হয়ে যাচ্ছে। আমি বললাম একদম, এটাই তো বলতে চাইছি। আর একটা জিনিস শোন, যখন ফিজিক্যাল সায়েন্সে কোনো একটা জিনিসকে 1 ধরা হয় তখন সেটাকে একক বলা হয়। বললাম আচ্ছা। দাদা ডেফিনেশনটাকে কি করে লিখবো এবার একটু বলো। দেখ, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে আমি আশা করতে পারি তুই বুঝতে পারলি কিভাবে ডেফিনেশনটা আমি লিখলাম। আরেকবার বলবো শোন, কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে, এই জন্যই L1 এর ভ্যালুটাকে 1 করে দিয়েছিলাম। একক উষ্ণতা বৃদ্ধির জন্য এই জন্যই T2 মাইনাস T1টাকে 1 করে দিয়েছিলাম। সেই তার ফলে কি হয়েছিল, আলফার ভ্যালুটা L2 মাইনাস L1 এর সাথে সেম হয়েছিল। তাই তো বললাম যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকেই সেই কঠিন পদার্থটার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। আমি আশা করতে পারলাম এই যে প্রসেসটা তোকে শিখিয়ে দিলাম এর মাধ্যমে তুই যে কোনো কিছু ডেফিনেশন লিখে দিতে পারবি। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলো, এটার একক মাত্রাটা কি করে বার করে? বললাম দেখ ভালো করে মন দিয়ে শোন, এই যে আলফার ভ্যালুটা সেটা তো L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1 হচ্ছে। বললাম একদম। তুই চিন্তা কর, ধর তোর দৈর্ঘ্যটা ছিল 3 সেন্টিমিটার আর হলো 5 সেন্টিমিটার, তাহলে তুই বল বাড়লো কতটা? দাদা 5 মাইনাস 3 ইকুয়াল টু 2 সেন্টিমিটার। আমি বললাম দেখ, তুই কিন্তু একবারই সেন্টিমিটার লিখলি, তাহলে তুই চিন্তা করে দেখ দৈর্ঘ্যের এককও যা, দৈর্ঘ্যের বৃদ্ধির এবং হ্রাসের এককও কিন্তু তাই হয়। আমি বললাম একদম দাদা, সেন্টিমিটারই হয়। তাহলে তুই চিন্তা করে দেখ, তুই ধর সিজিএস পদ্ধতিতে বিষয়টা বার করছিস, হ্যাঁ ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক দেখ সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, তার মানে দৈর্ঘ্যের বৃদ্ধির এককও কি? সেন্টিমিটার। তাহলে ওপরে দাদা লিখে দিই সেন্টিমিটার। বললাম একদম।
আচ্ছা নিচে দাদা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যের এককও যা, দৈর্ঘ্যের বৃদ্ধির এককও তাই, তাহলে সেন্টিমিটার। আচ্ছা দাদা সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক কি? আমি বললাম সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। দাদা নর্মাল উষ্ণতার একক যা হবে, উষ্ণতা বৃদ্ধির এককও তো তাই হবে, তুমি তো এক্ষুনি শেখালে। আমি বললাম একদম। তাহলে এখানটায় কি লিখবো বলো? ডিগ্রি সেলসিয়াস লিখবো? আমি বললাম একদম। তাহলে দাদা সেন্টিমিটার সেন্টিমিটার তো কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একদম। একই রকম ভাবে এফপিএস পদ্ধতিতে কি পড়ে থাকবে বল? এফপিএস পদ্ধতিতে এককটা হয়ে যাবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। আচ্ছা দাদা এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে বলো? আমি বললাম দেখ, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের এককটা হয় মিটার, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনের এককও হয়ে যাবে মিটার, আর প্রাথমিক দৈর্ঘ্য তো মিটারই হবে। আর উষ্ণতা যেটা হয় সেই উষ্ণতার একক হয় কেলভিন, তাহলে উষ্ণতা পরিবর্তনের একক হয়ে যাবে কেলভিন। তাহলে দাদা মিটার মিটার কেটে গেল, এককটা হয়ে গেল কেলভিন ইনভার্স। আমি বললাম একদমই তাই। তাহলে তুই বুঝতে পারছিস নিশ্চয়ই কিভাবে বিষয়গুলোকে বার করতে হয়। এবার দাদা মাত্রাটা কি করে বার করবো একটুখানি শিখিয়ে দেবে? ঠিক আছে চ। দেখ আলফার মাত্রা বার করছিস, তো আলফাটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখ। এই পাশে দেখ L2 মাইনাস L1 আছে, তো সেটাকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। নিচে L1 আছে, তো সেটাকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আর এদিকে T2 মাইনাস T1 আছে, সেটাকেও থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। দেখ তুই আমাকে একটা কথা বল, দৈর্ঘ্যের মাত্রা কি? তুই বলবি দাদা দৈর্ঘ্যের মাত্রা তো বড় হাতের L। তাহলে দৈর্ঘ্য পরিবর্তনের মাত্রা কি? দাদা দৈর্ঘ্য পরিবর্তনটা হয়েও তো একটা দৈর্ঘ্যই বেরোবে, তাহলে সেইটারও মাত্রা বড় হাতের এলই হবে। বললাম একদম। প্রাথমিক দৈর্ঘ্যের মাত্রা বড় হাতের এল, একদম। দাদা টেম্পারেচারের মাত্রা তো থিটা, তাহলে টেম্পারেচার পরিবর্তনের মাত্রাও থিটা। বললাম একদম। তাহলে দাদা এল এল কেটে গেল, অ্যান্সার কত হয়ে গেল বলো? থিটা ইনভার্স হয়ে গেল। আমি বললাম একেবারে। তাহলে আমি আশা করতে পারি কিভাবে একক মাত্রাগুলো বার করতে হয় সেগুলো প্রত্যেকে বুঝতে পারছিস। দেখ একটা শিখিয়ে দিলে প্রত্যেকটা পেরে যাবি, এটাই হচ্ছে এখানকার ম্যাজিক। এবার একটুখানি মন দিয়ে শোন। একটা প্রশ্ন আসে জানিস তো, প্রশ্নটা হচ্ছে কিছুটা এই ধরনের। তোমাকে বলে দেওয়া হবে যে দেখাও যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। কি করে করব? ভালো করে শোন। এই পুরোটা করতে হয় মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। এই যে তোকে আমি মাত্রা বিশ্লেষণটা করে দিলাম, সেই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে তুই কি দেখতে পাচ্ছিস রে? আলটিমেটলি কিসের মাত্রাটা বেঁচে আছে? তুই বলবি দাদা আলটিমেটলি টেম্পারেচারের মাত্রাটা বেঁচে আছে। তাহলে তুই আমাকে একটা কথা বল, এই আলফার ভ্যালুটা লাস্টলি কার উপর ডিপেন্ড করছে? কেবলমাত্র উষ্ণতার পরিবর্তনের উপরে ডিপেন্ড করছে। দৈর্ঘ্যের কি ওপর ডিপেন্ডেন্সিটা আছে? তুই বলবি না দাদা দৈর্ঘ্য তো কেটে গেছে। একদম। এর দ্বারাই প্রমাণ করা যাচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র উষ্ণতার পরিবর্তনের ওপর, বলতে পারি উষ্ণতার ওপর নির্ভর করে, প্রাথমিক দৈর্ঘ্যের উপরে নির্ভর করে না। এই জন্যই তো এই প্রশ্নটা দেওয়া হয়। আশা করতে পারি ক্লিয়ার আছে। দাদা মোটামুটি তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ব্যাপারটা বোঝা গেল? আমি বললাম একদম বোঝা গেল। দেখ বাকি যে জিনিসগুলো ছোটখাটো আছে সেগুলো সব পুরোটা ডিসকাস করে নেওয়ার পরে বলছি। ঠিক আছে, এইবার একটুখানি মন দিয়ে শোনো। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক মানে তুমি ধরে নাও প্রথমে কঠিন পদার্থের একটা ক্ষেত্রফল ছিল S1, তখন তার উষ্ণতা ছিল T1। আমি কি করলাম? উষ্ণতাটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি ধরো T2 করে দিলাম, তখন যার ক্ষেত্রফলটা হয়ে গেল S2। তার মানে দাদা ক্ষেত্রফল বাড়লো কতটা? আমি বললাম S2 মাইনাস S1। আচ্ছা দাদা উষ্ণতা বাড়লো কতটা? T2 মাইনাস T1। আচ্ছা দাদা প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? আমি বললাম S1। আচ্ছা এই পুরোটাকেই দাদা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা দিয়ে প্রকাশ করা হয়? আমি বললাম একদম। দাদা এর ডেফিনেশনটা তাহলে লিখবো কি করে? দেখ সবকটাকে 1 কর, নিচের গুলোকে। S1 এর ভ্যালু 1, T2 মাইনাস T1 এর ভ্যালু 1। আর তুমি তো এখন প্রত্যেকেই হয়তো জানো যে যখনই আমি কোনো জিনিসকে 1 করছি তার মানে সেটা একক হয়ে যাচ্ছে। তার মানে দাদা লিখবো এটাই, ধরো তাহলে এখানটা বিটা ইকুয়াল টু কি হয়ে গেল? S2 মাইনাস S1 হয়ে গেল। এবার দেখো আমি কি করে লিখছি, আমি বলবো দাদা। বলো, কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ হয় তাকেই সেই কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলা হয়। বললাম একদম পারফেক্ট আছে। তাহলে আশা করব প্রত্যেকে ডেফিনেশন লেখা শিখে গেছে। এর মাত্রাটাও একই রকম ভাবে বার করতে হয়। আমি একটা বার করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ধরো সিজিএস পদ্ধতিতে তাহলে কি করে বার করব বিটার মাত্রা? তুই বল, ওপরে ক্ষেত্রফলের পরিবর্তন আছে, তুই যদি সিজিএস পদ্ধতিতে করিস তো ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার,
নিচে কি আছে, নর্মাল ক্ষেত্রফল, একক কত, সেন্টিমিটার স্কোয়ার। এখানটায় কি আছে, উষ্ণতার পরিবর্তন, সিজিএস পদ্ধতিতে একক কত, ডিগ্রি সেন্টিগ্রেড। এবার খেয়াল কর, সেন্টিমিটার ইনভার্স কেটে যাবে, আলটিমেট এককটা কি পড়ে থাকছে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দাদা একই রকম ভাবে বিটার মাত্রাটাও কি পড়ে থাকবে, থিটা ইনভার্স পড়ে থাকবে। তাহলে দাদা এটাও তো প্রশ্ন দিতে পারে যে দেখাও যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভরশীলই নয়। আমি বললাম একদম দিতেই পারে, সেটা কেবলমাত্র উষ্ণতা, বলতে গেলে উষ্ণতার পরিবর্তনের উপর ডিপেন্ডেন্ট। একদম বোঝা গেছে দাদা। এবার দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক, একটুখানি মন দিয়ে শোনো। দেখো দাদা, আয়তন প্রসারণ গুণাঙ্কটা কিছুই না, এটাকে গামা দিয়ে প্রকাশ করা হয়। আর এই গামাটা কি হবে, অন্তিম আয়তন ধরে নাও V2, প্রাথমিক আয়তন ধরে নাও V1। তাহলে দাদা আয়তন বাড়লো কতটা, বললাম দেখ অন্তিম মাইনাস প্রাথমিক করে দিয়েছি, মানে V2 মাইনাস V1 হয়ে গেছে। দাদা প্রাথমিক আয়তনটা ধরে নিয়েছো তুমি V1, আর দাদা উষ্ণতার পরিবর্তনটাকে তো একই রকম ভাবে আমি ধরে নেবো T2 মাইনাস T1, একদম। এবার দাদা নিচের গুলোকে 1 করলে কি পেয়ে যাবো, করে দেখ, V1 ইকুয়াল টু 1, T2 মাইনাস T1 ইকুয়াল টু 1। তাহলে দাদা গামার ভ্যালুটা হয়ে যাচ্ছে V2 মাইনাস V1। আমি বললাম একদম। তার মানে দাদা বলবো কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে সেই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। বললাম একদম পারফেক্ট হয়েছে। এটারও দাদা একক যদি আমি তোমাকে বলি তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়ে যাবে, এসআইতে কেলভিন ইনভার্স হয়ে যাবে। আমি বললাম একদম। আর মাত্রা দাদা থিটা ইনভার্স হয়ে যাবে। আমি বললাম একদম। পুরোপুরিভাবে ক্লিয়ার আছে, আশা করব ফুল ডান। এইবার একটুখানি মন দিয়ে শোন, এইটা আশা করছি কমপ্লিট করে দিয়েছি। একটুখানি মন দিয়ে শোন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়। বলবে কোনো কঠিন পদার্থের 3টে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। খেয়াল রাখ কথাটা, কি কি প্রশ্ন দেয় এক চান্সে বলছি। সম্পর্কটা আগে দেখাই, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটা হচ্ছে মেন সম্পর্কটা, প্রত্যেকেই তোরা জানিস, আমি আশা করব বিষয়টা। এবার একটুখানি ভালো করে শোন। তোরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের মধ্যে পড়েছিস অঙ্কে, যে যখন এরকম তিনখানা সমান হয় তখন আমরা এটাকে ইকুয়াল টু কে ধরতে পারি, একদম পারি। তাহলে আলফার ভ্যালুটা কত হয়ে গেল বলো, কে হয়ে গেল। বিটার ভ্যালুটা কত হয়ে গেল বলো। প্রথমেই একটা কথা বলি, দেখো বিটা বাই 2 এর ভ্যালুটা কে হয়ে গেল, আর গামা বাই 3 এর ভ্যালুটা কে হয়ে গেল। তুমি বলবে দাদা একদম। তাহলে বিটার ভ্যালুটা কত হয়ে গেল দাদা, 2 কে হয়ে গেল। গামার ভ্যালুটা কত হয়ে গেল দাদা, 3 কে হয়ে গেল। দেখ এবার এখান থেকে কি কি প্রশ্ন আসে দেখ। প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে আলফা ইস টু বিটা ইস টু গামার ভ্যালু কত। দেখ আলফার ভ্যালুটা হচ্ছে কে, বিটার ভ্যালুটা হচ্ছে 2K, গামার ভ্যালুটা হচ্ছে 3K। তাহলে আলফা ইস টু বিটা ইস টু গামা 1:2:3 বেরিয়ে গেল, প্রথম প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন তোকে প্রশ্নটা দেয় এরকম ভাবে যে কার ভ্যালুটা বেশি। তুই আমাকে একটা কথা বল, ভালো করে মন দিয়ে শুনবি, কিন্তু ভালো করে মন দিয়ে শুনবি। দেখ আলফার ভ্যালুটা হচ্ছে কে, বিটাকে 2 দিয়ে ভাগ করলে তবে আলফার ভ্যালুটা আসে। তাহলে কে বড়, তুই বলবি স্বাভাবিকভাবে দাদা বিটা বড়, কারণ বিটাকে 2 দিয়ে ভাগ করলে তবে আলফা আসছে। একদম। দাদা আবার চিন্তা করো, গামাকে 3 দিয়ে ভাগ করলে তবে আলফা আসছে, তাহলে স্বাভাবিকভাবে গামা আরো বড়। বললাম একদম। তুমি চিন্তা করে দেখো, ধরো 10 আছে, ইকুয়াল টু আমি লিখেছি 20/2, ইকুয়াল টু আমি লিখেছি 30/3। তাহলে এই 10টাই হচ্ছে তোর আলফা, এই 20টা হচ্ছে তোর বিটা, আর 30টা হচ্ছে তোর গামা। তাহলে তুই স্বাভাবিকভাবে বুঝতে পারছিস যে আলফার চেয়ে বিটা বড়, আবার বিটার চেয়ে গামা বড়। তাহলে স্বাভাবিক গামা ইজ গ্রেটার দেন বিটা ইজ গ্রেটার দেন আলফা। এই একটা প্রশ্ন দেয়। আর একটা প্রশ্ন কি দেয় জানিস তো, ইদানিং এমসিকিউতে খুব ফেমাস হয়ে গেছে প্রশ্নটা। দেখ এইরকম একটা প্রশ্ন, খেয়াল করে দেখ। তোকে বলবে একটা অন্য ধরনের সম্পর্ক বার করতে। দেখ তোর এই সম্পর্কটা আছে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তুই আমাকে একটা কথা বল, এই 3 আর 2 এর লসাগু কত। তুই বলবি দাদা 3 আর 2 এর লসাগু 6 হয়। এই 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ কর। তাহলে দেখ 6 আলফা ইকুয়াল টু 6 বিটা বাই 2 ইকুয়াল টু 6 গামা বাই 3 হয়ে গেল, তাই না। তাহলে দাদা রেশিওটা কত দাঁড়াচ্ছে, একটুখানি চিন্তা করে দেখো। রেশিও না, ধরো এই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে, বললাম 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা হয়ে যাচ্ছে। এইটাকেই একবার একটা এমসিকিউ এর মধ্যে দিয়েছিল, এবং অনেক ছেলেমেয়েরা এই জিনিসটাকে ধরতেই পারেনি। আমি আশা করতে পারি প্রত্যেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার আছে। তার মানে এই সম্পর্কটা থেকে যা যা টাইপের প্রশ্ন পরীক্ষাতে দেয় আমি সব কিছু ওয়ান শটে তোদেরকে বলে দিলাম। এইবার একটা কথা মন দিয়ে শোন, ছোট ছোট 2-1টা জিনিস কিন্তু পরীক্ষাতে লাগে। তার মধ্যে যে ছোট্ট বিষয়টা প্রথমেই বলবো সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফারেনহাইট স্কেলে
আর সেলসিয়াস স্কেলে মানের মধ্যে সম্পর্ক। দেখ ফারেনহাইট স্কেলে ধর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালুটাকে আমি আলফা এফ ধরলাম, সেটা ইকুয়াল টু লেখা যায় 5/9 অফ আলফা সি। আরেকটা জিনিস মন দিয়ে শোন, কেলভিন স্কেলে ধর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাকে আমি বলে দিলাম আলফাকে, আর সেলসিয়াস স্কেলে ধর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে আলফা সি। মনে রাখবি এদের মধ্যেও একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এই দুজনের ভ্যালুটা সেম হয়। এই ছোট্ট দুটো জিনিস যদি তুই জেনে রাখিস তোর অনেক হেল্প হয়ে যাবে এমসিকিউতে। আর দাদা বিটার ক্ষেত্রে এমনি কোনো রিলেশন আছে? আমি বললাম আছে। দেখ ফারেনহাইট স্কেলে যদি তুই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মানটা দেখতে চাস, তাহলে সেটা ইকুয়াল টু 5/9 অফ সেন্টিগ্রেড স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ভ্যালু। জাস্ট এইটুকু তোমাকে খেয়াল রাখতে হবে, এই রিলেশনসগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার এখান থেকে যদি কোনো অঙ্কও আসে তোমাকে হয়তো আলফা এফ এর ভ্যালুটা দিয়ে দেবে, আলফা সি ক্যালকুলেট করতে বলবে। এবার একদম বুঝতেই পারছিস আলফা কে দিয়ে দেবে, তাহলে যেটা দিয়ে দেবে সেটাই আলফা সি হবে। একদম ক্লিয়ার আছে তো? চলো এইবার দেখ এখান থেকে আরো একখানা প্রশ্ন দেয়। প্রশ্নটা হচ্ছে এই ধরনের, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কি বোঝো? মন দিয়ে শোন, যখন এই ধরনের ভ্যালু তুলে প্রশ্ন দেবে তখন তোর অ্যাপ্রোচ একটুখানি পাল্টে যাবে। কিভাবে পাল্টে যাবে দেখ, আলফার ভ্যালুটা আগে লেখ, আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 T2 - T1, এই তো হয়। আমরা যখন নর্মাল ডেফিনেশন লিখি তখন নিচেরগুলোকে কি করে দিই বল, 1 করে দিই। তখন L1 এর ভ্যালুটাকে আমরা 1 করে দিই আর বলি আমরা একক, আর T2 - T1 এর ভ্যালুটাকে আমরা 1 করে দিই, এটাকে আমরা একক বলি। কিন্তু এবারে একক বলবো না, 1 করব, কিন্তু তার একটা স্পেসিফিক ভ্যালু লিখবো। দেখ এসআই পদ্ধতিতে দিয়ে দিয়েছে কেলভিন ইনভার্স দেখে বুঝতে পারছিস, তাহলে এই 1টাকে আমরা লিখবো 1 মিটার, আর T2 - T1টাকে আমরা কি লিখবো এসআই পদ্ধতিতে 1 কেলভিন লিখবো। তাহলে এবার একটুখানি মন দিয়ে শোন এটাকে কি বলা যায়। আচ্ছা আরেকটা কথা বল, এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে ভ্যালুটা আলফার ভ্যালুটা, এই দুটোকে যদি 1 করি তাহলে কার সাথে সেম হয় না, L2 - L1 এর সাথে সেম হয়। তাহলে তুই আমাকে একটা কথা বল, আলফার ভ্যালু দিয়ে দিয়েছে মানে এটা তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু দিয়ে দিয়েছে, মানে L2 - L1 মানে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে তারই তো ভ্যালুটা দেওয়া আছে, তাই না রে? যতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এই একক কন্ডিশনস গুলোতে সেটাই তো আলফা, তাহলে এটারই ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা যতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এসআই পদ্ধতিতে তার এককটা কি হবে, মিটার হবে। এবার একটু মন দিয়ে শোন কি করে লিখতে হয়। লিখতে হবে 1 মিটার দীর্ঘ কোনো একটি পিতল দণ্ডের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য 19 × 10⁻⁶ মিটার বৃদ্ধি পাবে। আমি আশা করতে পারি এইটুকু জিনিস যদি তুই পড়ে নিস তোর প্রত্যেকটা প্রসারণ গুণাঙ্ক শেষ হয়ে গেল কঠিনের ক্ষেত্রে। এবার একটুখানি দেখা যাক তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক থেকে আমাদের কি কি জিনিস জানতে হবে। প্রথমেই একটা কথা বলি, তরলের ক্ষেত্রে এই আয়তনের প্রসারণটা দুই রকম হতে পারে, একটা হতে পারে আপাত আয়তন প্রসারণ, একটা হতে পারে প্রকৃত আয়তন প্রসারণ। দাদা আমাকে একটা কথা বলো। আমি বললাম কি, এই আপাত আর প্রকৃত মানেটা কি? আমি বললাম আপাত মানে হচ্ছে যেটা তোর মনে হচ্ছে, আর প্রকৃত মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি ঘটেছে। আচ্ছা দাদা এটাকে বুঝবো কি করে, একটা এক্সাম্পল দাও। এক্সাম্পল কেন, একদম ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি তোকে, ভালো করে মন দিয়ে শোন। তুই প্রথমে ধর এরকম একটা পাত্র আমি নিয়েছি, আর এই পাত্রটার মধ্যে তুই কিছুটা পরিমাণ জল নিয়েছিস। তুই ধর জলটা হচ্ছে তুই এই লেভেল পর্যন্ত নিয়েছিস। হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে জলটা আমি এরকম ভাবে দেখা। এবার তুই এক কাজ কর, জলটাকে নিচে থেকে একটুখানি হিট কর। আচ্ছা দাদা জলটা কোথায় রাখা আছে? আমি বললাম পাত্রটার মধ্যে রাখা আছে। তাহলে দাদা যখন আমি হিট করব তখন সবার প্রথমে কোনটা উত্তপ্ত হবে, সবার প্রথমে কোনটার মধ্যে হিট পৌঁছাবে? আমি বললাম সবার প্রথমে পাত্রটার মধ্যে হিট পৌঁছাবে। তার মানে দাদা সবার প্রথমে কোনটা প্রসারিত হবে? সবার প্রথমে পাত্রটা প্রসারিত হবে। বললাম তাহলে দাদা একটু পাত্রটাকে বড় করে আঁকি? বললাম একদম আঁকো। তাহলে দাদা এবারে পাত্রটাকে যদি আমি এরকম একটুখানি এঁকে নিই, তাহলে তুমি আমাকে একটা কথা বলো। কি দেখো জলের লেভেলটা আগে এতটা ছিল, কিন্তু এখন পাত্রটা প্রসারিত যখন হয়ে গেছে তখন জলের লেভেলটা তো কিছুটা ডাউন হয়ে যাবে, একদম স্বাভাবিক বুদ্ধি। তাহলে দাদা জলের লেভেলটা ধরো ডাউন হয়ে এতটা অবধি হয়ে গেল। আমি বললাম ঠিক আছে। আচ্ছা এইবার কি হবে বলতো? এবারে দাদা এই যে পাত্রটা যেটার মধ্যে এতক্ষণ ধরে হিটটা যাচ্ছিল সেই পাত্র থেকে এবার হিটটা তরলটার মধ্যে পৌঁছাবে। আমি বললাম একদম। তার মানে দাদা এইবারে তরলটা প্রসারিত হবে। আমি বললাম একদম। এইবারে তাহলে দাদা অপরিবর্তিত সাইজের একটা পাত্র এঁকে নাও, নিয়ে দাদা এর মধ্যে তরলটাকে প্রসারিত করি। আমি বললাম করো। তাহলে দাদা ধরো তরলটা প্রসারিত হয়ে এই লেভেল পর্যন্ত চলে গেছে। ঠিক আছে। আচ্ছা তুই আমাকে এবার একটা কথা বল, এই আপাত আর প্রকৃত আয়তন প্রসারণটা তুই কি এখান থেকে বুঝলি? না দাদা বুঝলাম না তো। আমি বলছি দেখ তো এবার বুঝতে পারিস কিনা, আমি তোকে 3খানা লেভেল টেনে দিচ্ছি। হ্যাঁ একটুখানি ভালো করে বিষয়গুলোকে খেয়াল করবি।
তুই দেখ, আগে তো তরলটা এই লেভেলটার মধ্যে ছিল, তুই বললি হ্যাঁ দাদা এই লেভেলটার মধ্যে আগে তরলটা ছিল, ভেরি গুড। তুই এখন আমাকে একটা কথা বল, তোর যখন পাত্রটা প্রসারিত হলো তখন তরলটা কোন লেভেলে চলে গেল? দাদা এই লেভেলে চলে গেল তরলটা। আমি বললাম একদম। আচ্ছা তুই চিন্তা করে দেখ, তোর যখন তরলটা আবার প্রসারিত হলো তখন তো তরলটা কোন লেভেলে চলে গেল? তুই বললি দাদা তখন তরলটা এই লেভেলটাতে চলে গেল। আমি বলছি আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, জানিস তো তোরা যখন দেখেছিস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ভ্যালুগুলোকে দেখেছিস কত ছোট হয়? এই এত ছোট ভ্যালু তুই জানিস তো চোখে দেখে হুট করে বুঝতে পারবি না। তার মানে দাদা তুমি বলতে পারছো যে আমি এই পাত্রের প্রসারণটাকে খুব একটা সহজে চোখে দেখতে পারবো না? আমি বললাম একদম, এটাই বলতে চাইছি। এই পাত্রের প্রসারণটা আমি তোদের বোঝানোর জন্য এতটা বেশি দেখিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি দৃষ্টিগ্রাহ্য নয়। তুই প্রথমে এটাকে দেখবি, তারপরে সরাসরি এটাকে দেখবি, তোর মনে হবে এই তরলটা প্রথমে এই লেভেলটা, এই 2 নম্বর লেভেলটার মধ্যে ছিল, দেখ এখানেই তো ছিল, আর তারপরে তোর ফাইনালি মনে হবে যে তরলটাই 3 নম্বর লেভেলে উঠে এসছে। তার মানে তোর মনে হচ্ছে যে তরলটা অ্যাকচুয়ালি এতখানি প্রসারিত হয়ে গেছে। একদম দাদা, আমার তো এটাই মনে হচ্ছে, কারণ যেহেতু আমি 2 নম্বরটা দেখতে পাচ্ছি না। বললাম একদম। কিন্তু ধর যদি তুই 2 নম্বরটা দেখতে পেতিস তাহলে তুই কি বুঝতে পারতিস? তুই বুঝতে পারতিস তরলটা অ্যাকচুয়ালি ছিল এই 1 নম্বর লেভেলটার মধ্যে। চিন্তা করে দেখ, তরলটা এই 1 নম্বর লেভেল থেকে প্রসারিত হয়েছে অ্যাকচুয়ালি 3 নম্বর লেভেল পর্যন্ত। বললাম একদম দাদা, এটাই তো হয়েছে অ্যাকচুয়ালি। আমি বললাম তোর তাহলে মনে হচ্ছে কোনটা? আমার দাদা মনে হচ্ছে তরলটা 2 থেকে 3-এ গেছে। এইটাই হচ্ছে আপাত প্রসারণ। আর অ্যাকচুয়ালি তরলটা কোথা থেকে কোথায় প্রসারিত হয়েছে? দাদা 1 থেকে 3-এ প্রসারিত হয়েছে। এটাই হচ্ছে প্রকৃত প্রসারণ। এবার তুই আমাকে একটা কথা বলতো, চিন্তা করে বলবি কিন্তু, হ্যাঁ এই আপাত প্রসারণটা এলো কেন বলতো? কারণ দাদা পাত্রটা প্রসারিত হয়েছিল। আমি বললাম একদম, তাহলে আপাত প্রসারণটা পাত্রের প্রসারণের ওপর নির্ভর করে। আমি বললাম দাদা একদম। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই যখন এই স্টেপ থেকে এই স্টেপটার মধ্যে পৌঁছাচ্ছিস তখন কেবলমাত্র কে প্রসারিত হয়েছে? দাদা কেবলমাত্র তরল প্রসারিত হয়েছে, কারণ এই স্টেপটার মধ্যে তো পাত্রের প্রসারণ ঘটেইনি। আমি বললাম একদম, তাহলে এই প্রকৃত প্রসারণটা যখন ঘটেছে তখন কিন্তু কোনোভাবে পাত্রের ইনভলভমেন্ট ছিল না। তার মানে দাদা প্রকৃত প্রসারণটা পাত্রের প্রসারণের ওপর নির্ভরই করে না। আমি বললাম একদম, এটাই মাধ্যমিকের ফেভারিট কোয়েশ্চেন, বহুবার এসছে এই প্রশ্নটা পরীক্ষাতে। আচ্ছা তুই আমাকে আরো একটা কথা বলে দেখা। দাদা কি? দেখ তো, এই যে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে কোনটা বড়? দাদা চোখে দেখেই বোঝা যাচ্ছে প্রকৃত প্রসারণটা বড় অ্যাজ কম্পেয়ার টু আপাত প্রসারণ। আমি বললাম একদম, এটাও একটা প্রশ্ন মাধ্যমিকে আসে। আচ্ছা তুই আমাকে আরো একটা কথা বলে দেখাতো, এই যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণটা তুই দেখছিস, সেই প্রকৃত প্রসারণটাকে কি লেখা যায়? আমি বললাম দাদা দেখো, এইটা হচ্ছে, আমি তোমাকে একটা লাল কালি দিয়ে দেখাই, এইটা হচ্ছে টোটাল প্রকৃত প্রসারণ। আমি বললাম একদম। আর এইটা হচ্ছে আপাত প্রসারণ। আমি বললাম একদম। দাদা প্রকৃত প্রসারণের যে ভ্যালুটা সেটা আপাত প্রসারণ প্লাস এইটুকু প্রসারণ। আমি বললাম একদম। এইটুকু প্রসারণ কেন হয়েছে দাদা? পাত্রের জন্য হয়েছে। তাহলে দাদা প্রকৃত প্রসারণটাকে লেখা যায় আপাত প্রসারণ প্লাস পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ, তুই যাই বলে নিস না কেন। আমি আশা করতে পারি এই যে পুরো নলেজটা ছিল তোদের মধ্যে, যেটা হয়তো কারোর মধ্যে একটু টলমলো খাচ্ছিল, সেই বিষয়টা আমি তোদেরকে খুব সহজে প্রুফ করে দেখিয়ে দিতে পারলাম এবং বুঝিয়ে দিতে পারলাম। ঠিক আছে, একদম মাধ্যমিকে কিন্তু এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে মোটামুটি যদি তুই প্রসারণটুকু বুঝে থাকিস তাহলে তুই এবার বুঝতে পারছিস যে সবার প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক। বললাম একদম। দেখ ভালো করে মন দিয়ে শোন, তুই ধরে নে এই জায়গাটার মধ্যে যে তরলটা আছে সেই তরলটার আয়তনটা হচ্ছে V1। বললাম একদম। আর এখানটায় অ্যাকচুয়ালি ফাইনালি যে তরলটা পৌঁছালো সেই আয়তনটা হচ্ছে V2। বললাম একদম। তাহলে তুই আমাকে একটা কথা বল, এই V1 থেকে V2 হয়েছে উষ্ণতার পরিবর্তনেরই জন্য। বললাম একদম। যখন V1 ছিল তখন তুই ধরে নে টেম্পারেচারটা হচ্ছে T1, আর যখন দেখ
আয়তনটা V2 হয়েছে, তুই ধরে নে টেম্পারেচারটা হচ্ছে T2। বললাম একদম দাদা, ঠিক আছে। তাহলে তুমি বলতে চাইছো আয়তনটা ছিল V1 হলো V2, তাহলে বাড়লো কতটা? আমি বললাম না, বাড়লো কত না, তোর মনে হচ্ছে কতটা বেড়েছে, কারণ এই স্টেপটা থেকে এই স্টেপটা যাওয়া মানে হচ্ছে তোর মনে হচ্ছে এতটা বেড়েছে, কারণ ওটা আপাত আয়তনের প্রসারণ। বললাম একদম। তাহলে দাদা আপাত আয়তনের প্রসারণ কতটা হলো? আমি বললাম হলো V2 ছিল V1, তাহলে বাড়লো কতটা? V2 মাইনাস V1। এটা কিসের প্রসারণ? আপাত প্রসারণ। দাদা এটা কিসের জন্য হয়েছে? আমি বললাম উষ্ণতা বৃদ্ধির জন্য হয়েছে। দাদা উষ্ণতা ছিল T1 হলো T2, বাড়লো কত? আমি বললাম T2 মাইনাস T1। দাদা প্রাথমিক আয়তনটা কত ছিল? প্রাথমিক আয়তনটা V1 ছিল। আচ্ছা, তার মানে দাদা এই যে তুমি এই পুরো জিনিসটা লিখে দিলে, এটাই আপাত প্রসারণ গুণাঙ্ক? আমি বললাম একদম। এটাকে দাদা কি দিয়ে লেখে? বললাম গামা এ দিয়ে লেখে। দাদা এ কেন? এ ফর অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে যেটা আমার মনে হচ্ছে। আমি আশা করতে পারছি এই পুরো এক্সাম্পলটা তোদেরকে কিন্তু বুঝিয়ে দিতে পেরেছি। ঠিক আছে, এইবার একটুখানি মন দিয়ে দেখো। তোমাকে যদি বলা হয় যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন লেখো, তাহলে কি করে লিখবে? দাদা খুব সহজ, এই নিচের গুলোকে 1 করে দেবো। আমি বললাম ভেরি গুড। তাহলে V1টাকে 1 করে দাও, T2 মাইনাস T1টাকে 1 করে দাও, তাহলে তুমি দেখতে পাবে গামা এর যে ভ্যালুটা আছে সেটা V2 মাইনাস V1 এর সাথে সেম হয়ে যাচ্ছে। তাহলে দাদা লিখবো কি? আমি লিখবো কোনো একটা তরলের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকে সেই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। আমি বললাম একদম। দাদা একক মাত্রা তো সেমই হবে বলো। কেন রে? কারণ দাদা দেখো এখানটায় সেন্টিমিটার কিউব হচ্ছে, ধরো তুমি সিজিএস এ করছো, নিচে V1টাও দেখো সেন্টিমিটার কিউব হবে, এই T2 মাইনাস T1 এর যে এককটা সেটা ডিগ্রি সেন্টিগ্রেড হবে। সেই তো একই রকম দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন হচ্ছিল, ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন হচ্ছিল, কঠিনের আয়তনের ক্ষেত্রে যেমন হচ্ছিল, সেই তো সেম ব্যাপার হচ্ছে। বললাম এটাই হচ্ছে এই চ্যাপ্টারটার ম্যাজিক। এখানটায় কঠিন তরল গ্যাস প্রত্যেকটার প্রসারণ গুণাঙ্কের একক মাত্রা সেম হয়, একদম পারফেক্ট। আর মাত্রা দাদা থিটা ইনভার্স হবে। বললাম একদম। আশা করতে পারি পুরো বিষয়টা ক্লিয়ার আছে। এইবার দাদা যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলতে বলে, আমি বললাম দেখ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বললে তুই VR দিবি, এই গামা আর দিবি, গামা রিয়েল। এই গামা রিয়েল মানেটা কি দাদা? তুই ধরে নে না ওই একই রকম তুই V2 মাইনাস V1 নিচে V1 আর T2 মাইনাস T1 দে। তুই এবার লিখবি কি বলতো? তুই লিখবি ধর এরকম V1 ইকুয়াল টু 1, T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 করলি। তুই জাস্ট লিখে দিবি এই ধরনের যে কোনো একটা তরলের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ প্রকৃত প্রসারণ ঘটে তাকে সেই তরল পদার্থের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তার মানে দাদা জাস্ট আপাতর জায়গায় প্রকৃত উচ্চারণ করলেই ডেফিনেশনটা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের হয়ে যায়। বললাম একদম তাই হয়ে যায়। কোনো কষ্ট আছে এইসবে? কোনো কষ্ট আছে? কিছুই নেই, ইজিলি পেরে যাওয়া যায়, একদম পারফেক্ট। চলো এইবার একটুখানি মন দিয়ে শোনো। এখান থেকে যে প্রশ্নগুলো দেয় সেগুলো তো অলরেডি তোমাদেরকে বলে দিলাম। তোমাকে দিতে পারে ধরো এই গুণাঙ্ক দিয়েও একটুখানি বলে দিই। এই প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা আছে গামা আর, সেটা গ্রেটার হয় অ্যাজ কম্পেয়ার টু গামা এ, একদম। আবার যদি তোকে বলি গামা আর এর ভ্যালুটা কি হয়, এই রিয়েল যেটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সেটা আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। আমি বললাম একদম একদম পারফেক্ট আছে দাদা, সবকিছুই দাদা আমাদের একদম কবজায় চলে এসছে, আমরা এই কনসেপ্টটাকে পুরোপুরিভাবে শিখে নিতে পেরেছি। ঠিক আছে ভাই, চলো এবার একটুখানি দেখা যাক পরেরটা কি আছে। একটা দেখো ছোট্ট প্রশ্ন মাঝে মধ্যে দেয় যে আপাত আর প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কখন সমান হয়ে যায়। মনে রাখ কথাটা, আমরা প্রত্যেকে জানি যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। এখন বিষয়টা হচ্ছে যদি পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কটা 0 হয়ে যায় তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা ইকুয়াল হয়ে যায়। আমি আশা করবো এই সোজা প্রশ্নটা প্রত্যেকেই পেরে যাবি। চল এবার একটুখানি দেখা যাক গ্যাসের আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্ক বিষয়টা কি, আর কতটা সহজে এই বিষয়টাকে মনে রাখতে পারা যায় সেটাও একটুখানি শেখা যাক। সবার প্রথমে একটা কথা বলি যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে গামা পি দিয়ে প্রকাশ করা হয় আর চাপ প্রসারণ গুণাঙ্কটাকে গামা ভি দিয়ে প্রকাশ করা হয়। তুই বলবি দাদা এরকম উদ্ঘট বিষয় কেন? আমি বললাম আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্যালকুলেট করার সময় চাপটাকে ধ্রুবক রাখতে হয় বলে একটা পি বসাতে হয়,
আর চাপ প্রসারণ গুণাঙ্ক ক্যালকুলেট করার সময় আয়তনটাকে ধ্রুবক রাখতে হয় বলে একটা ভি বসাতে হয়। মনে রাখবি এই গ্যাসের আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্ক ক্যালকুলেট করার সময় নির্দিষ্ট ভরের একটা গ্যাস নিতে হয় এবং এই ভরটা কিন্তু চেঞ্জ হয়ে গেলে হবে না। আচ্ছা, আরেকটা কথা তোকে বলে রাখি, দেখবি তোদেরকে আমি শিখিয়েছি যে গ্যাসের ক্ষেত্রে আমরা যদি উষ্ণতাকে বাড়িয়ে দিই তাহলে তার আয়তনটা বেড়ে যায়। দাদা সেমভাবে উষ্ণতাকে বাড়িয়ে দিলে তো চাপটাও বেড়ে যায়। আমি বললাম একদম। এবার একটুখানি দেখা যাক আয়তন প্রসারণ গুণাঙ্কটাকে কি করে ক্যালকুলেট করতে হয়। তুই ধরে নে যে একটা গ্যাসের প্রথমে আয়তন ছিল V0। আমি বললাম দাদা V0 কেন? কারণ হচ্ছে গ্যাসের আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্ক ক্যালকুলেট করার সময় সব সময় প্রাথমিক উষ্ণতাটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতে হয়। এই কথাটাকে সর্বদা খেয়াল রাখ। তাহলে আমি ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গ্যাসের আয়তনটা কত? V0। তুমি উষ্ণতাটাকে বাড়িয়ে T ডিগ্রি সেন্টিগ্রেড করে দাও। দাদা এখানে T1 T2 ধরলে না বলি শুধুমাত্র T ধরলে, তাই তো? আমি বললাম একদম, আর কোনো স্পেশাল কারণ নেই। তাহলে বল এই আয়তনটা বাড়বে? হ্যাঁ একদম দাদা, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে। আয়তন বেড়ে কত হবে? ধরে নাও VT হবে। আমি বললাম ঠিক আছে। এবার আমাকে একটা কথা বলো, ছিল V0 বেড়ে হলো VT, তাহলে বাড়লো কত? দাদা VT মাইনাস V0 পরিমাণ বেড়ে গেল। আমি বললাম ভেরি গুড। আচ্ছা উষ্ণতা কতটা বৃদ্ধি পেল? দাদা ছিল 0 বেড়ে হলো T, তাহলে বাড়লো হচ্ছে T মাইনাস 0। আমি বললাম একদম। আর প্রাথমিক আয়তন কত ছিল? আমি বললাম V0 ছিল। এটাই হচ্ছে দাদা একটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা পির সমীকরণ। আমি বললাম একদম। এইবার আমাকে একটা কথা বল, ভালো করে বলবি, হ্যাঁ? তাহলে এক্স্যাক্টলি গামা পিটাকে আমরা কি লিখতে পারি দেখতো? VT মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T লিখতে পারি না? আমি বললাম একদম লিখতে পারি। এবার আমাকে একটা কথা বলে ডেফিনেশনটাকে লিখবো কি করে, ভালো করে শুনবি, হ্যাঁ? ডেফিনেশন লেখার জন্য দাদা এই নিচেরগুলোকে 1 করে দিতে হয়, মানে V0টাকে 1 করে দিতে হবে, আবার দাদা এই Tটাকেও 1 করে দিতে হবে। আমি বললাম একদমই তাই। তার মানে তুই আমাকে একটা ছোট্ট কথা বলবি? আমি বললাম তুই চিন্তা করে দেখ, তুই প্রাথমিক উষ্ণতাটাকে কত ধরেছিলি? আমি বললাম দাদা প্রাথমিক উষ্ণতাটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছিলাম। তুই অন্তিম উষ্ণতাটাকে কত ধরেছিলি? অন্তিম উষ্ণতাটাকে দাদা T ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছিলাম। আর তুই যখন ডেফিনেশন লিখছিস তখন এই T এর ভ্যালুটা কত ধরে নিচ্ছিস? দাদা 1 ধরে নিচ্ছি। তার মানে ডেফিনেশনটা তুই কি লিখবি বলতো? দাদা দাদা একটা মিনিট দাঁড়াও। তার মানে ডেফিনেশন লেখার সময় আমি ধরে নিচ্ছি আমি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করছি। আমি বললাম এক্স্যাক্ট তাই। তাহলে তুই বাড়ালি কতটা রে? দাদা 1 ডিগ্রি সেন্টিগ্রেডই বাড়ালাম। 0 থেকে 1-এ বাড়ানো মানেই তো 1। তার মানে তো তুই একক পরিমাণ বৃদ্ধি করলি, আর একক পরিমাণই তো আমাদের দরকার ডেফিনেশন লেখার জন্য। একদম ক্লিয়ার। এইবার মন দিয়ে শোনো কি করে ডেফিনেশনটা লিখবো এরকম করে, স্থির চাপে প্রথমেই চাপের কথা উল্লেখ করবে, তারপরে ভরের কথা উল্লেখ করবে, তারপরে ডেফিনেশন। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে সেই গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। একদম ক্লিয়ার? তাহলে গামা পির ভ্যালুটা VT মাইনাস V0 এর সাথে সমান হয়, যেমনটা বললাম, যখন V0 ইকুয়াল টু 1 আর T ইকুয়াল টু 1। ঠিক আছে, চলো এবার দাদা আমাকে একটুখানি বলো এই চাপ প্রসারণ গুণাঙ্কটাকেও কি একই রকম ভাবে বলা যেতে পারে? আমি বললাম এক্স্যাক্ট তাই ভাই। তুই ধরে নে তোর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, কারণ আমি তোকে একটু আগেই বললাম আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্ক বলার সময় প্রাথমিক উষ্ণতাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতে হয়। তো ধরে নে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে চাপটা হচ্ছে P0। তুই উষ্ণতাটাকে বাড়িয়ে T ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলি, তখন তোর চাপটা হয়ে গেল PT। এবার তুই আমাকে একটা কথা বল, চাপটা তো স্বাভাবিকভাবে উষ্ণতার সাথে সাথে বাড়বে, তাহলে তুই বল চাপ ছিল P0 হলো PT, তো বাড়লো কত? PT মাইনাস P0। তুই বললি হ্যাঁ। উষ্ণতা ছিল 0 হলো T, তো বাড়লো কত? T মাইনাস 0। তুই বললি হ্যাঁ। প্রাথমিক চাপ কত ছিল? P0 ছিল। এটাই তো দাদা চাপ প্রসারণ গুণাঙ্ক। আমি বললাম একদম। তাহলে গামা ভি দিয়ে লিখে দে। ঠিক আছে। এবার এটা ডেফিনেশন বলার সময় কি করতে হবে না, P0 ভ্যালুটাকে 1 ধরতে হবে। আর এই যে এখান থেকে আমি যেটা লিখতে পারি দাদা সেটা হচ্ছে PT মাইনাস P0 বাই P0 ইন্টু T। তাহলে আমাকে কি করতে হবে, এই T এর ভ্যালুটাকেও 1 ধরতে হবে। তাহলে T এর ভ্যালুটাকেও 1 যখন তুই ধরে নিলি, তার মানে তুই এটাই বলতে চাইলি যে তোর অন্তিম উষ্ণতাটাকে তুই 1 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছিস। আমি বললাম একদম। তার মানে দাদা এই গামা ভি ভ্যালুটা এবার কত হয়ে যাবে? আমি বললাম দেখ নিচের দুটো যদি 1 হয়ে যায় তাহলে গামা ভি ভ্যালুটা হয়ে যাবে PT মাইনাস P0। তো দাদা এটা বলবো কি করে? সিম্পল ব্যাপার। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলে
তার প্রতি একক চাপে যে পরিমাণ চাপ প্রসারণ হয় তাকে সেই গ্যাসীয় পদার্থের চাপ প্রসারণ গুণাঙ্ক বলা হয়ে থাকে। একদম পরিষ্কার কথা। এবার দাদা আয়তন আর চাপ প্রসারণ গুণাঙ্কের একক মাত্রা ওই সেম ব্যাপার ভাই, একদম সেম ব্যাপার, সবারই একক মাত্রা একই। ঠিক আছে, চলো এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোদেরকে করিয়ে এই পার্টটাকে কমপ্লিট করি। কি প্রশ্ন দাদা? তার আগে একটা কথা বলি, এই প্রশ্নটা তোদের 2026 মাধ্যমিকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখ শুনে রাখ একটু প্রশ্নটাকে। তোকে বলবে যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর গ্যাসের চাপ প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করতে পারো তুমি? তুই বলবি মান আবার কি করে নির্ণয় করতে হয়? তো দেখ, আমি তোদেরকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা একটুখানি বার করে দেখাচ্ছি। কার মাধ্যমে বার করব? চার্লসের সূত্রের মাধ্যমে বার করব। আমি আশা করবো তোরা আগের চ্যাপ্টারে গ্যাসের আচরণে চার্লসের সূত্র ভালো মতো পড়েছিস। যদি না পড়ে থাকিস আমাকে বলবি, আমি একটা ওয়ান শট রিভিশন ওটারও বানিয়ে দেবো, কারণ মাধ্যমিকের সব চ্যাপ্টার খুব ভালো করে পড়ে যেতে হবে। দেখ একটুখানি মন দিয়ে শোন, যারা যারা জানিস না তাদেরকে একটু বলে রাখি, আমার এই চ্যানেলটার মধ্যে অলরেডি কিন্তু অ্যামোনিয়ার ভিডিও করে রাখা আছে, যেমনি আমি তোদেরকে বললাম ভিডিও শুরুতে। তো এই যে অ্যামোনিয়াটা তোরা ভালো করে কর, যদি লাগে আমাকে বলিস, আমি H2S, নাইট্রোজেন আর অ্যাসিডের পার্টটারও একটা কম্বাইন্ড ভিডিও তোদের জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? এবং তোদের যা যা লাগবে তোরা আমাকে বলিস, আমি ওয়ান শট রিভিশনে সেগুলো করিয়ে দেবো। একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, তোদের এক্সামের আগে আমি একটা ধামাকা মক কন্ডাক্ট করব। ধামাকা মক মানে হচ্ছে মোটামুটি 1 থেকে 30 পর্যন্ত ওই মকটা যাবে। মানে দাদা 30খানা মকের সেট আসবে? আমি বললাম একদম। তোদের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে এক জায়গায় নিয়ে আমি এক একটা করে ভিডিও দেবো। ভিডিওগুলো হয়তো 30 মিনিটের ভিডিও হবে, কিন্তু কেউ যদি 1 থেকে 30 পর্যন্ত সবকটা ভিডিও করে নিতে পারে তাহলে তার আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। সে সমস্ত ধরনের প্রশ্ন, সমস্ত ধরনের শর্ট কোয়েশ্চেন সে লেখা শিখে যাবে, সে উত্তর করা শিখে যাবে, সে সব পেরে যাবে। এবং টেস্টের পরেও আমি দেখবি এই জিনিসটাই করেছিলাম আগের বছরে, এবং যার ফলে প্রচুর স্টুডেন্ট প্রচুর বেনিফিট পেয়েছিল, প্রচুর। চলো এই জিনিসটাকে, লেগাসিটাকে আমি কন্টিনিউ করবো এবারও। যাক একটুখানি বলি বিষয়টা। দেখ প্রথমেই একটা কথা শুনে রাখ, আমরা চার্লসের সূত্রে কি পড়েছিলাম? আমরা ধরে নিয়েছিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে গ্যাসের আয়তনটা হচ্ছে V0। আমরা ধরে নিয়েছিলাম আমরা উষ্ণতাটাকে 0 ডিগ্রি থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করলাম, এবং T ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা গ্যাসের আয়তনটাকে ধরে নিয়েছিলাম VT। এইবার আমার কথাটা শোন। তাহলে তুই আমাকে একটা কথা বল, এই ভিটির ভ্যালুটা কি হয়ে যাবে? তুই বলবি দাদা যেটা V0 ছিল সেটা তো থাকবেই, আর এই V0-র ওপরে T/273 অংশ বৃদ্ধি পাবে। এই বিষয়টা যারা যারা জানিস না, তার মানে তারা চার্লসের সূত্রটা পড়িসনি ঠিক করে, তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি, আমি কিন্তু তোদের জন্য এটা বিষয়টা করে দেবো ভালো করে। এইবার মন দিয়ে শোন। তাহলে দাদা আমি লিখতে পারি VT = V0 1 + T/273। V0টাকে কমন নিয়ে লিখলাম। আমি বললাম দেখ এটাই তো চার্লসের সূত্রে গাণিতিক রূপ ছিল, পেয়ে গেলি তো? একদম। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, মন দিয়ে বলবি, হ্যাঁ? এই যে তুই আয়তন প্রসারণ গুণাঙ্ক যেটা পড়লি গ্যাসের ক্ষেত্রে, তার ইকুয়েশনটা কি ছিল দাদা? এইটা ইকুয়েশন ছিল, ইকুয়েশনটা লিখতো। ইকুয়েশনটা ছিল দাদা গামা পি = VT - V0/V0 ইন্টু টি। টি লেখ, শুধু T-0 লেখার দরকার নেই, শুধু টি লিখলেই হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই এখান থেকে কার সমীকরণ পেয়েছিস রে? তুই ভিটির সমীকরণ পেয়েছিস না? আমি 1 নম্বর সমীকরণ দিয়ে ধরে এটাকে রাখলাম, তুই ভিটির সমীকরণটা পেয়েছিস, বল হ্যাঁ। আমি বলে হ্যাঁ। তাহলে তুই এখান থেকেও ভিটির সমীকরণটা বার কর। দাদা কি করে বার করব? আরে দেখ না, VT - V0 = কোনাকুনি গুণ কর দেখি এই দুটোকে। কি হবে দাদা? VT × T, আর তার সাথে গামা পিটা গুণ হয়ে যাবে। আমি বললাম একদম। তাহলে দাদা VT = বেরিয়ে যাচ্ছে V0 + V0 × T গামা পি। আমি বললাম একদম। এইবার তুই এই সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ ধরে নে। এবার তুই একটা কাজ করতো, কি এই দুটো সমীকরণকে একটু তুলনা করতো। বললাম দাদা দেখো এই যে 1 নম্বর সমীকরণটা আছে সেটাও ভিটির সমীকরণ, এটাও ভিটির সমীকরণ। আমি বললাম হ্যাঁ। দাদা এখানেও ইকুয়াল টু, এখানেও ইকুয়াল টু। আমি বললাম হ্যাঁ। দাদা এখানেও V0, এখানেও V0। আমি বললাম হ্যাঁ। দাদা এখানেও প্লাস, এখানেও প্লাস। আমি বললাম হ্যাঁ। দাদা দেখো এখানেও V0, এখানেও V0। আমি বললাম হ্যাঁ। দাদা দেখো এখানেও টি, এখানেও টি। আমি বললাম হ্যাঁ। দাদা এখানটায়
একটা নিচে 273 আছে। আমি বলছি দেখ নিচে 273 বলে কিছু হয় না, তার মানে হচ্ছে এই জায়গাটা একটুখানি দেখ, তার মানে হচ্ছে v0 × t তার সাথে গুণ আছে 1 আর তার নিচে আছে 273, মানে অ্যাকচুয়ালি সেটা কি আছে 1/273, তাই না? আমরা চার্লসের সূত্রে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলেছো। এইবার তাহলে আমাকে একটা কথা বল, ভালো করে বলবি, হ্যাঁ? এখানটায় আছে 1/273 আর এখানটায় আছে তার পরিবর্তে গামাপি। তার মানে দাদা গামাপির ভ্যালুটাই তুলনা করে আমি বার করলাম 1/273। আমি বললাম হ্যাঁ, এর এককটা কি দাদা? প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে গামাপির যে ভ্যালু, আয়তন প্রসারণ গুণাঙ্কের যে ভ্যালু চার্লসের সূত্র থেকে আমরা বার করলাম, সেটা হচ্ছে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বললাম একদম। আর দাদা তাহলে এইটা যদি আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালু হয়, তো চাপ প্রসারণ গুণাঙ্কের ভ্যালু কত? আমি বললাম সেম, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। গামা পিটাও ছিল 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2024 সালের মাধ্যমিকে একটা প্রশ্ন এসেছিল সম্ভবত, হ্যাঁ 24-এই মনে হয়, এই দুটোর অনুপাত কত হয়। দেখ ভাই, তুই যদি গামা পির ভ্যালুটা বলিস আর গামা বির ভ্যালুটা বলিস, তাহলে তো দুটো ভ্যালুই সেম। আর যদি দাদা দুটো ভ্যালুই সেম হয়, তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে বল? 1:1 হয়ে যাবে। আমি আশা করতে পারি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছিস। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই গ্যাস থেকে যা যা বিষয় পড়তে হতো আমি তোমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছি। ওকে, চলো এবার একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে ডিসকাস করব। প্রত্যেক বছরই প্রায় এখান থেকে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক, বা যেটাকে তাপ পরিবাহিতাও বলা হয়ে থাকে। এই পুরো জিনিসটাকে ডিসকাস করার জন্য আমার একটুখানি একটা ঘনকাকৃতি পরিবাহী লাগবে। তো আমি একটুখানি একটা কি করব, সফটওয়্যারের সাহায্য নিয়ে একটা ঘনক আঁকবো। কারণ তোরা জানিস আমি খুব ভালো আঁকি, যারা যারা জানিস না তারা জেনে নে। আর আমার মানে আমি এতটাই ভালো আঁকি যে 3টে দেশ থেকে আমার নোবেল রিজেক্ট হয়ে গেছে, মানে আঁকার নোবেল। একটু মন দিয়ে দেখ, তোরা হয়তো শুনলে অবাক হবি, আমি কিন্তু 4 বছর ধরে আঁকা শিখেছি, কিন্তু বিশ্বাস করে একটা মানুষ আমি আঁকতে পারি না। আমার মা আমাকে শনিবার দিন টেনে টেনে আঁকতে নিয়ে যেত, আর তারপরে আমি ওখানে বসে গল্প করতাম, করে চলে আসতাম। এই তো করার কাজ ছিল আমার। একটুখানি দেখ ভালো করে, এই যে আমি ঘনকাকৃতি পরিবাহীটা এঁকেছি, এই পরিবাহীটাকে যদি তুই এই দিক থেকে দেখিস, ভালো করে দেখবি কিন্তু কি বলছি। এগুলো জানিস তো অনেকে মুখস্থ করে নেয়, মুখস্থ করে নিয়ে ডেফিনেশন লিখতে গিয়ে পুরো একদম ধামাকা খেয়ে যায়। তার কারণটা কি, এর ডেফিনেশনটা এখান থেকে শুরু হয় আর এখানটায় গিয়ে শেষ হয়। এত বড় ডেফিনেশন যারা মুখস্থ করে লিখতে যায় ভাই, তাদের মধ্যে কিছু সুপার পাওয়ার আছে। আমি তো ভাই পারতাম না এত বড় ডেফিনেশন। দেখ খেয়াল কর কি করে জিনিসটাকে বুঝতে হয়। দেখ, আমি যদি এই দিক থেকে তাকাই, তাহলে আমার কাছে এই তলটা সবার প্রথমে পড়ছে, আর ওই দিকে বিপরীত দিকে আরেকটা তল আছে, সেটা হচ্ছে এইটা। এবার তুই আমাকে একটা কথা বল, যখন আমরা একটা তাপ পরিবহনের গল্প করি, তখন আমরা কি বলি রে? আমরা বলি উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ পরিবহন হয়। আমি আশা করব এটা সবাই জানিস। তাহলে তুই ধরে নে, এই যে সামনের তলটা আছে তার উষ্ণতা হচ্ছে θ2, আর ওই যে পেছনের তলটা আছে তার উষ্ণতা হচ্ছে θ1। এখন তোকে আমি একটা ছোট্ট ইনফরমেশন দেব, সেটা হচ্ছে θ2 ভ্যালুটা ইজ গ্রেটার দেন θ1। মানে তুই আমাকে একটা কথা বল, কোন দিক থেকে কোন দিকে তাপ পরিবহন হবে? তুই বলবি দাদা এই সামনের তল থেকে পেছনের তলের দিকে তাপ পরিবহন হবে। আমি তোকে বলছি শোন, তাপ পরিবাহিতাঙ্ক মাপার জন্য তোকে সবসময় কল্পনা করতে হবে যে ওই তাপটা তলের সাথে লম্বভাবে পরিবাহিত হচ্ছে। মানে তুই ধর যদি এটা তো তল হয়, তাহলে তাপটা পরিবাহিত হচ্ছে একদম তলের সাথে লম্বভাবে। এই হচ্ছে গল্প। তো এবার একটু তাপ পরিবহনটা বিষয়টা দেখিয়ে দিই। দেখ তোরা প্রত্যেকে জেনে গেছিস যে θ2 উষ্ণতা বিশিষ্ট তল থেকে θ1 উষ্ণতা বিশিষ্ট তলের দিকে তাপটা লম্বভাবে পরিবাহিত হবে। তাহলে এই হচ্ছে, ধর আমি একটা দেখিয়ে দিলাম এরকম ভাবে। এইবার তুই আমাকে একটা কথা বল, কত পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে দাদা? আমি ধরে নিলাম কিউ পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাদা, এই যে ঘনকাকার পরিবাহী আছে সেটার বেধ কত, মানে সেটা কতটা চওড়া? আমি বললাম দেখ এই বেধটাকে আমরা ডি ধরে নেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলবে, এই ঘনকাকার পরিবাহীটার তো একটা ক্ষেত্রফল আছে। আমি বললাম হ্যাঁ আছে, এই যে তলগুলো আছে তার ক্ষেত্রফলটা ধরে নাও তুমি এ। আচ্ছা ঠিক আছে দাদা, ভেরি গুড। আচ্ছা দাদা আমাকে একটা কথা বলো, এই যে তাপটা যেতে কত সময় লাগছে? আমি বললাম ধরে নে টি সময় লাগছে। ওকে ঠিক আছে। দাদা একটা কথা জানো? আমি বললাম কি রে? এই যে যতখানি তাপ যাচ্ছে, মানে কিউ পরিমাণ তাপ যেটা যাচ্ছে, সেইটা উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক। আমি বললাম হ্যাঁ স্বাভাবিকভাবে, উষ্ণতার পার্থক্য যত বাড়বে তত ভালো করে তত বেশি করে তাপ পরিবাহিত হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই। দাদা জানো তো এই যে পরিবাহিত তাপটা সময়ের সাথে সমানুপাতিক। আমি বললাম হ্যাঁ, যত সময় আমি অ্যালাউ করব তত বেশি করে তাপ পরিবাহিত হবে।
আচ্ছা দাদা, তুমি কি এটা জানো যে এই যে তাপটা আছে সেটা বেধের সাথে ব্যস্তানুপাতিক? আমি বললাম হ্যাঁ একদম। এই যে বেধটা যত বাড়বে তাপ পরিবহনে তত কষ্ট হবে? আমি বললাম একদম দাদা। আর একটা জিনিস মনে রেখো, এই যে তাপটা আছে, এই যে পরিবাহিত তাপটা আছে, সেটা এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক। তার মানে দাদা চারটে কন্ডিশনস আছে? আমি বললাম একদম। এই চারখানা কন্ডিশনকে তুই জুড়ে দে তো যৌগিক ভেদের মাধ্যমে। দাদা জুড়লে কি হবে? আমি বললাম দেখ ভালো করে কি হবে। আমি কি করছি, এই চারটে কন্ডিশনকে জুড়ে লিখছি। দেখ, এক জায়গায় কিউ, এক জায়গায় কিউ, এক জায়গায় কিউ, এক জায়গায় কিউ। দাদা চারটে জায়গাতেই কিউ আছে, তো কিউটাকে কমন নিয়ে লিখে ফেলো। আমি বললাম একদম। দেখ কিউ লিখলাম। এইবার কি করছি ভালো করে দেখ। এবার যৌগিক ভেদের যা নিয়ম দাদা, প্রত্যেকটা জিনিসকে গুণ করে দাও। আমি বললাম একদম। মধ্যিখানে সমানুপাতিক দিলাম। এবার এই চারটে জিনিসকে আমি করে দেবো গুণ। তাহলে দাদা কি হবে দেখো, এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি, আর ডিটা দাদা ডিভাইড হয়ে যাবে। আমি বললাম একদম। এইবার একটুখানি মন দিয়ে শোন, যে কোনো সমানুপাতিক চিহ্নকে তুলতে হলে একটা ধ্রুবক আনতে হয়। তার মানে দাদা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে আমি একটা ধ্রুবক কে নিয়ে এলাম। আমি বললাম হ্যাঁ। আর বাকিটা দাদা যেমন ছিল তেমন লিখে দিলাম, এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। আমি বললাম একেবারে তাই। এইবার একটুখানি দাদা আমাকে একটা কথা বলো, এই যে ধ্রুবকটা এলো, এই ধ্রুবকটার নাম কি? আরে ভাই, এই ধ্রুবকটারই নাম হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। আচ্ছা দাদা, তাহলে এর ডেফিনেশনটা লিখবো কি করে? আমি বললাম দেখ, তাহলে যদি কে এর ডেফিনেশনটা লিখতে হয়, তাহলে কেটাকে একদিকে নিয়ে আয়, তো বাকি সবকে আরেকদিকে পাঠা। তাহলে দাদা কিউটার সাথে ডিটা গিয়ে গুণ হয়ে যাবে। আমি বললাম হয়ে গেল। আর দাদা বাকি এগুলো সব তো তলায় চলে আসবে। আমি বললাম চলে আসছে। কি আছে ভাই, এনে দে। এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। দাদা এই তো হয়ে গেল সমীকরণ। এবার একটুখানি বলো আমি এখান থেকে ডেফিনেশনটা লিখবো কি করে? আমি বলছি মন দিয়ে শুনবি, কিন্তু আমি তোকে বলবো পুরো ডেফিনেশনটা। আমি তো লিখতে পারবো না, লিখলে অনেক সময় চলে যাবে। আমি ডেফিনেশনটা আস্তে আস্তে বলবো, প্রত্যেকে খাতার মধ্যে বুঝে বুঝে লিখবি। তার আগে আমি একবার বুঝিয়ে দিই ডেফিনেশনটাকে। দেখ, যে কোনো ফিজিক্যাল সায়েন্সের ডেফিনেশন লেখার সময় এই নিচেরগুলোকে কি করতে হয় বল? এক করতে হয়। দাদা ডেফিনেশন লেখার সময় এক মানেই একক। আমি বললাম এক্স্যাক্টলি। তাহলে দাদা এর ভ্যালুটাকে 1 ধরতে হবে, θ2 মাইনাস θ1 এর ভ্যালুটাকে 1 ধরতে হবে, টি এর ভ্যালুটাকে 1 ধরতে হবে। দেখ একটুখানি খেয়াল রাখিস, এখানে এই ডি এর ভ্যালুটাকেও 1 ধরতে হবে। তাহলে দাদা সব যদি আমরা 1 ধরি, তাহলে কি ইকুয়াল টু কি হবে? আমি বললাম কে ইকুয়াল টু কিউ হয়ে গেল। ভালো করে খেয়াল করে দেখ, সব কটাকে যদি আমি 1 ধরে নিই, তাহলে ফাইনালি আমি লিখতে পারি কে ইকুয়াল টু কিউ। বললাম একদম দাদা। এবার দাদা একটুখানি ডেফিনেশনটা আমাদের শিখিয়ে দাও কি করে বলতে হয়। আমি বললাম একদম। চল আমি বলছি, প্রত্যেকে মন দিয়ে শুনবি, ডিটেলে বলছি একবারে। ভালো করে দেখ, এই পুরোটাই তোকে খাতার মধ্যে হুবহু লিখে আসতে হবে এবং বুঝে বুঝে লিখবি। দেখ ভালো করে, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ঘনকাকৃতি পরিবাহীর দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকেই সেই পদার্থটার তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। আমি আশা করতে পারি ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট তোদের কাছে ক্লিয়ার হয়েছে। কিভাবে ডেফিনেশনটাকে মনে রাখতে হয় সেইটা তোদের কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিওটাকে একটু পেছনে করে ডেফিনেশন আরেকবার শুনবি, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করতে পারি ডান এটা সবার কাছে। এবার একটুখানি দেখা যাক এখান থেকে আর কি কি প্রশ্ন তোদের পরীক্ষাতে দেয়। দেখ মন দিয়ে শোন, এমসিকিউ এবং ভিএসএকিউ এর একটা ফেমাস কোয়েশ্চেন, এই তাপ পরিবাহিতাঙ্কের একক আর মাত্রা। দেখ কি করে বার করতে হয়, একদম লজিক্যালি বার করবো, কোনো রাট্টাফিকেশন নয়, কিছু নয়। কে এর ভ্যালুটা লেখ দাদা, কে ইকুয়াল টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। আমি বললাম হ্যাঁ একদম, এই পুরোটাকেই আমি লিখলাম। এইবার একটুখানি মন দিয়ে শোন, কার তুই একক বার করবি? দাদা কে এর একক বার করব। আমি বললাম দেখ দুটো পদ্ধতিতে বার করে দেখাচ্ছি, একটা সিজিএস পদ্ধতিতে, একটা এসআই পদ্ধতিতে। তুই আমাকে শুধু এক এক করে বলতে থাক যে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? দাদা ক্যালোরি। আমি বললাম একদম। ডি, ডি মানে বেধ।
বেধ মানে একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যের একক সিজিএস পদ্ধতিতে দাদা সেন্টিমিটার। আমি বললাম একদম। দাদা সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি? আমি বললাম সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা দাদা সিজিএস পদ্ধতিতে উষ্ণতার পার্থক্যের একক কি? আমি বললাম ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা দাদা সিজিএস পদ্ধতিতে সময়ের একক কি? সময়ের একক সবসময় সেকেন্ড। আচ্ছা দাদা তাহলে সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটার স্কোয়ারের একটা সেন্টিমিটার কাটলো? আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা এককটা কি দাঁড়ালো? ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আমি বললাম একদম। আচ্ছা দাদা এসআই পদ্ধতির এককটা কি করে বার করে? আমি বললাম একই প্রসেসে বার কর ভাই। কে এর ভ্যালুটাকে লেখ, ভালো করে মন দিয়ে তুই বল। কিউ এর যে একক সেটা এসআই পদ্ধতিতে কি হয়? দাদা জুল হয়। আমি বললাম জুল লিখলাম। ডি এর একক এসআই পদ্ধতিতে দাদা মিটার হয়। আমি মিটার লিখলাম। এর একক দাদা মিটার স্কোয়ার হয়। আমি লিখলাম। দাদা থিটা টু মাইনাস থিটা ওয়ানটা কেলভিন হয়। আমি লিখলাম। দাদা টি এর একক তো সেকেন্ডই হয়। আমি বললাম একদম। জানিস তো এই এককটাকে দুরকম ভাবে পরীক্ষায় জিজ্ঞাসা করে। আমি তোকে দুটো অ্যাসপেক্টই দেখাচ্ছি। দেখ মিটার দিয়ে দাদা মিটার কেটে গেল একটা। আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এইটা একটা অ্যাসপেক্ট হতে পারে। আরেকটা অ্যাসপেক্ট মন দিয়ে শোন। জানিস তো জুল পার সেকেন্ড এই জিনিসটাকে ওয়াট লেখা যায়। আমি বললাম আচ্ছা। তাহলে দাদা ওয়াট, এই মিটার ওপরে গেলে মিটার ইনভার্স, এই কেলভিন ওপরে গেলে কেলভিন ইনভার্স। তার মানে হয়ে গেল দাদা ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এটাকে দেখবি এমসিকিউতে এরকম লেখা থাকে ডাব্লিউ মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে চলো, আমি আশা করব ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট তাপ পরিবাহিতাঙ্কে তোমাদের কাছে ক্লিয়ার। চল এইবার একটুখানি দেখা যাক যে এর মাত্রাটা কি করে বার করতে হয়। ভালো করে একটুখানি মন দিয়ে দেখ। সেই একই রকম ভাবে আমি প্রথমে ইকুয়েশন লিখি, কে ইকুয়াল টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। এইবার একটুখানি ভালো করে দেখ, এই যে কিউ আছে এটা তো পরিবাহিত তাপ। এখন তাপ মানে হচ্ছে এক প্রকার শক্তি, আর শক্তির মাত্রা কার্যের মাত্রা সেম হয়। মাত্রাটা কি দাদা? মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা তোরা কিন্তু ক্লাস 9-এ পড়ে এসছিস। এইবার একটুখানি মন দিয়ে শোন, যদি কেউ না পড়ে থাকিস তাহলে আমি বলবো এই মাত্রাটাকে বার করার উপায় হচ্ছে বল গুণ সরণ। ঠিক আছে চলো এবার একটুখানি মন দিয়ে দেখো, এই যে ডি যেটা আছে, ডি এর মাত্রাটা কি ভাই? ডি হচ্ছে একটা লেন্থ, লেন্থের মাত্রা সবসময় এল হয়। তার মানে দাদা ওভারঅল মাত্রাটা এবার একটুখানি বার করি। আমি বললাম করো। তাহলে দাদা দেখো কিউ এর মাত্রাটা আমি লিখছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আমি বললাম হ্যাঁ। দাদা ডি এর মাত্রাটা আমি লিখছি এল। আমি বললাম হ্যাঁ। দাদা এর মাত্রাটা আমি লিখছি এল স্কোয়ার। আমি বললাম হ্যাঁ। দাদা থিটা টু মাইনাস থিটা ওয়ানের মাত্রা কি হবে? আমি বললাম এটা তো টেম্পারেচার, টেম্পারেচারের মাত্রা থিটাই হয়। তুই ওগুলোকে টেম্পারেচারগুলোকে থিটা ধরেছিলি বলে তোর হয়তো এখন একটু অড লাগতে পারে যে থিটা থিটা টু থিটা ওয়ান ধরলাম তার মাত্রা থিটা। তুই যদি ওটাকে অন্য কিছু ধরতিস তাহলে তোর হয়তো কোনো অড লাগতো না, কিন্তু মনে রাখ একটা কথা, টেম্পারেচারের মাত্রা সবসময় থিটাই হয়। ঠিক আছে দাদা। আর দাদা টি যেটা সেকেন্ড আছে বা সময় আছে সেটার মাত্রা? আমি বললাম সেটার মাত্রা হচ্ছে বড় হাতের টি। ঠিক আছে। অনেকে জানিস তো উষ্ণতার মাত্রাটাকে কে বলে, বাট কে লিখবি না, থিটাই লিখবি। ঠিক আছে দাদা এল দিয়ে একটা এল কাটলো। আমি বললাম ঠিক আছে। এইবার দাদা এই যে এলটা পড়ে আছে সেই এলটা দিয়ে এল স্কোয়ারের একটা এল কেটে গেল। আমি বললাম হ্যাঁ। আচ্ছা দাদা তাহলে এম এল, এই যে টিটা নিচে আছে সেটা উপরে উঠে যাবে এবং উঠে গিয়ে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি করে দেবে। আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা এম এল টি মাইনাস থ্রি আর থিটা উপরে উঠলে থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এই যে পুরোটা আমি পেলাম সেটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা। এটা কিন্তু পরীক্ষাতে মাল্টিপল টাইমস দেয়। ঠিক আছে চলো। আচ্ছা এই রিলেটেড দুখানা প্রশ্ন তোদের পরীক্ষাতে আসে জানিস তো। একটা প্রশ্ন হচ্ছে ইঞ্জিন হাউসের পরীক্ষা। এই ইঞ্জিন হাউস যিনি ছিলেন তিনি বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা নিয়ে পরীক্ষা করেছিলেন, এবং সেই পরীক্ষার একটা তোকে ফলাফল জানতে চায়। তোকে যদি কখনো জিজ্ঞাসা করে যে ইঞ্জিন হাউসের পরীক্ষা থেকে কি জানা যায়, বলবি বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন। এইটুকু যদি লিখে দিতে পারিস তাহলে যথেষ্ট। এইবার একটুখানি মন দিয়ে শোন, তোকে আরো একটা প্রশ্ন এখান থেকে করে। তোকে বলবে যে কয়েকটা পদার্থ দিয়ে দেবে এবং তাদেরকে বলবে তাপ পরিবহন ক্ষমতা অনুযায়ী সাজাও, কখনো ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, কখনো নিম্নক্রমে মানে বড় থেকে ছোট। আমি তোকে পদার্থগুলোকে জাস্ট একটা লিস্ট করে করে দিয়ে দিচ্ছি। মনে রাখবি সব থেকে ভালো তাপ পরিবহন ক্ষমতা সম্পন্ন পদার্থের নাম হচ্ছে হীরক মানে হিরে। খেয়াল রাখিস একটা কথা, হিরে খুব ভালো তাপ পরিবহন করতে পারে, কিন্তু হিরে একবারে তড়িৎ পরিবহন করতে পারে না।
এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, আমি এখানটা লিখে দিচ্ছি। তাপের সব থেকে ভালো সুপরিবাহী, কিন্তু তড়িৎ পরিবহনে একেবারে কুপরিবাহী। এবার হীরের পরে দাদা কে আছে? হীরের পরে আছে রূপো। রূপোর পরে দাদা কে আছে? রূপোর পরে তুই লিখতে পারিস তামাকে। তামার পরে দাদা কে আছে? তামার পরে তুই লিখতে পারিস সাপোজ অ্যালুমিনিয়ামকে। আচ্ছা দাদা, অ্যালুমিনিয়ামের পরে কে আছে? অ্যালুমিনিয়ামের পরে তুই লোহাকে লিখতে পারিস। মোটামুটি এই যে সিরিজটা আছে, এই সিরিজটা কিন্তু প্রায় প্রত্যেক বছর মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়, এমসিকিউতে এসএকিউতে এই ধরনের পরীক্ষাতে দিয়ে থাকে, একটুখানি মনে রাখলেই হবে। এইবার একটু মন দিয়ে শোনো। আরেকটা প্রশ্ন দিয়ে থাকে, সেটা হচ্ছে একটা সম্পর্ক। সম্পর্কটা মনে রাখ। এই যে আমি এখানটা দেখাচ্ছি, এই যে দেখ দুখানা আমি একক বার করেছি না, এই যে সিজিএস পদ্ধতির একক আর এই যে এসআই পদ্ধতির একক, এই দুটোর মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করে। মনে রাখবি কথাটা, 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স সেকেন্ড ইনভার্স ইকুয়াল টু 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এইটুকু জানলেই কাজ শেষ। এটাও পরীক্ষাতে দিয়েছে বহুবার। একটা প্রশ্ন মাঝে মাঝে দেয়, বলবে যে একটা আদর্শ পরিবাহীর তাপ পরিবহন ক্ষমতা কত? যদি পরিবাহী বলে দিয়ে থাকে তাহলে মনে রাখবি পরিবাহীর কাজই তো পরিবহন করা, তাহলে তার ক্ষেত্রে হয়ে যাবে অসীম। আর যদি তোকে বলে দেয় যে আদর্শ অপরিবাহী বা অনেক সময় আদর্শ পরিবাহীও বলে দেয়, তাদের ক্ষেত্রে কত, তাহলে সেইটা হয়ে যাবে কিন্তু 0। ঠিক আছে, চলো এইগুলোই দেখো প্রশ্ন থাকে। আরেকটা যদি তোকে প্রশ্ন বলি, এখান থেকে মাঝে মধ্যে পরীক্ষায় দিত বা দেয়ও অনেক স্কুলের মধ্যে এখনো, সেটা হচ্ছে তামার তাপ পরিবাহিতাঙ্ক। আমি জাস্ট প্রশ্নটা লিখে দিচ্ছি, তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস একক বলতে কি বোঝো? এই একটা প্রশ্ন দেয়, মনে রাখ কথাটা। যখন আমি তোকে এই কথাটা আগেও বলেছি, যখন কোনো ভ্যালু তুলে প্রশ্ন দেবে, তখন এই যে আমরা একক একক কথাগুলো বলতাম না, এই একক কথাগুলো না বলে আমরা ভ্যালু দিয়ে দিয়ে বলবো। কিভাবে বলবো দাদা? আমি তোকে একটা কথা বলছি, শোন। তুই আগে ফর্মুলাটা লেখ, কে ইকুয়াল টু কিউ ইন্টু ডি এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। দেখ কত ভালো করে জিনিসগুলোকে করানো যায়, বুঝতে পারছিস? কোনো রাট্টাফিকেশনের দরকারই পড়ে না। আমরা কি করতাম বলতো? আমরা এই নিচের গুলোকে আর এই ডিটাকে 1 করতাম। এবার আমরা শুধু 1 করব না, আমরা 1-এর একটা ভ্যালু ধরবো। আমাদেরকে বলে দিয়েছে সিজিএস একক, তার মানে আমাদেরকে এককগুলোকে সিজিএস এ ধরতে হবে। তাহলে এর ভ্যালুটাকে 1 ধরলাম, শুধু 1 নয়, ক্ষেত্রফল তো সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, θ2 মাইনাস θ1 ধরলাম, উষ্ণতার পার্থক্য শুধু 1 নয়, ডিগ্রি সেন্টিগ্রেড। টি শুধু 1 নয়, তার সাথে সেকেন্ড। ডি শুধু 1 নয়, তার সাথে সেন্টিমিটার। আর এই যে কিউ এর ভ্যালুটাই দেখ, ভালো করে মন দিয়ে বোঝ ব্যাপারটাকে। আমরা যদি সবকটাকে 1 ধরি, তাহলে তো এই পরিবাহিতাঙ্কর ভ্যালুটাই তো কিউ হয়। আর এই ভ্যালুটাই কত দিয়ে দিয়েছে? 0.92 সিজিএস একক। দাদা কিউ এর ভ্যালু সিজিএস এ কি এককে হয়? আমি বললাম ক্যালোরি এককে হয়। তার মানে দাদা এখান থেকে আমি পুরোটা কি বলবো? আমি বলবো 1 সেন্টিমিটার বেধ এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তৈরি একটি ঘনকাকৃতি পরিবাহীর দুটি বিপরীত তলের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরিবাহীটির উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠে তলের সাথে লম্বভাবে 1 সেকেন্ড সময়ে 0.92 ক্যালোরি তাপ প্রবাহিত হয়। আমি আশা করতে পারি পুরো জিনিসটাকে একবার পেছনে করে শুনলেই তুই একবারে কনফিডেন্টলি এটা জিনিসটাকে লিখে দিতে পারবি। দেখ কোনো কিছু করলাম না, পিওর লজিক দিয়ে দিয়ে লিখলাম বিষয়টাকে। প্রত্যেকটাকে 1 করলাম, যেহেতু ভ্যালু দিয়ে দিয়ে দিয়েছে, আমরাও ভ্যালু দিয়ে জাস্ট একটা করে ইউনিট বসালাম। আর বাকি দেখ লেখার স্টাইলটা পুরোপুরি এর মতো, শুধু লাস্টে ওটা যে পরিমাণ তাপ প্রবাহিত হয় লিখতাম, আর এখানটায় তাপের ভ্যালু দিয়ে দিয়েছে তাই লিখলাম 0.92 ক্যালোরি তাপ প্রবাহিত হয়। কাজ শেষ, এটাই আসে। এবার নেক্সট জিনিসটা বলি। দেখ অনেক সময় একটা প্রশ্ন আগের বছরের টেস্ট পেপারগুলোর মধ্যে দিয়েছিল, মাধ্যমিকে কোনোদিন দেয়নি, দিতে পারে নতুন প্রশ্ন, তাপীয় রোধাঙ্ক। এখন কথাটা একটু মন দিয়ে শোন। তাপীয় রোধাঙ্কটা আর কিছুই না, 1/, তাপ পরিবাহিতাঙ্ক। মানে দাদা পরিবাহিতাঙ্কের উল্টোটাই হচ্ছে রোধাঙ্ক। আমি বললাম একদম। তোরা যখন চলতড়িৎ চ্যাপ্টারটা পড়বি তখন এই বিষয়টা আরো ভালো করে জানতে পারবি। এবার একটুখানি মন দিয়ে শোন। তাহলে আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে তাপীয় রোধাঙ্কে সিজিএস একক কি হবে, তুই বলবি দাদা পরিবাহিতাঙ্কে সিজিএস এককটাকে ঠিক উল্টো করে দাও। আমি বললাম একদমই তাই। তাহলে আমি এখানটাতেই লিখি, হ্যাঁ ধর আমি এখানটাই লিখছি তাপীয় রোধাঙ্ক সিজিএস পদ্ধতির একক। খেয়াল করে দেখ,
এখানে দাদা শুধু ক্যালোরি আছে, তাহলে আমি লিখলাম ক্যালোরি ইনভার্স। এখানে দাদা সেন্টিমিটার ইনভার্স আছে, তো আমি লিখলাম সেন্টিমিটার। এখানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আছে, তো আমি লিখলাম ডিগ্রি সেন্টিগ্রেড। সেকেন্ড ইনভার্স আছে, তো আমি লিখলাম সেকেন্ড। এসআই পদ্ধতির একক কি হয়ে যাবে দাদা? আমি বললাম জুল আছে, তো আমি লিখলাম জুল ইনভার্স। মিটার ইনভার্স আছে, তো আমি লিখলাম মিটার। কেলভিন ইনভার্স আছে, তো আমি লিখলাম কেলভিন। সেকেন্ড ইনভার্স আছে, তো আমি লিখলাম সেকেন্ড। আমি আশা করতে পারি এর থেকে সহজ এক্সপ্লানেশন তুই কোথাও পাবি না আর। ঠিক আছে, এইবার এটাকে অর দিয়েও তুই লিখতে পারিস। এই ওয়াটেরটা লেখ, ওয়াট ইনভার্স হয়ে যাবে, মিটার হয়ে যাবে, কেলভিন হয়ে যাবে, একদম কাজ শেষ হয়। ঠিক আছে, যদি তোকে কেউ জিজ্ঞাসা করে যে মাত্রা কত হবে, তাহলে তুই তখনও বলতে পারিস, তুই যে মাত্রাটা বার করেছিস কোথায় গেল? মাত্রাটা কোথায় বার করলাম? এই যে এখানটা বার করেছি। তাহলে আমরা যদি জিজ্ঞাসা করি যে তাপীয় রোধাঙ্কের মাত্রা কি হবে, তাহলে তাপীয় রোধাঙ্কের মাত্রা বার করার সময় পুরোটাকে উল্টে দে। দেখ, এম আছে, তাহলে ওটাকে করে দিলাম এম ইনভার্স। এল আছে, তো করে দিলাম এল ইনভার্স। টি টু দি পাওয়ার -3 আছে, তো করে দিলাম টি কিউব। থিটা টু দি পাওয়ার -1 আছে, তো করে দিলাম থিটা। কমপ্লিট ভাই। চলো এইবার এখান থেকে দাদা আরেকটা ফেমাস কোয়েশ্চেন আসে। ফেমাস কোয়েশ্চেনটা কি? তাপীয় রোধ। দেখ, রোধ কথাটার মানে কি জানিস তো? রোধ মানে হচ্ছে বাধা দান করা। মানে দাদা, যে ধর্মের জন্য বস্তু তার মধ্যে দিয়ে তাপের পরিবহনকে বাধা দান করে, তাকেই তাপীয় রোধ বলে। আমি বললাম একেবারে তাই। আচ্ছা দাদা, এই যে তাপীয় রোধ আছে, এই তাপীয় রোধের একক, তাপীয় রোধের মাত্রা, এগুলো কি করে বার করে? আর তাপীয় রোধের সমীকরণটাই বা কি? আমি দেখ তোকে বলি, তাপীয় রোধটাকে প্রকাশ করা হয় ডি বাই কে এ সমীকরণ দ্বারা। আমি বললাম দাদা এখানে ডিটা কি? ডিটা হচ্ছে বেদ। এটা কি দাদা? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর কেটা কি দাদা? তাপ পরিবাহিতাঙ্ক, যেটাকে তুই বার করলি এতক্ষণ ধরে। এইবার আমাকে একটা কথা বলো তো, আমি যদি জিজ্ঞাসা করি এর সিজিএস একক কি হবে, তাহলে কি লিখবো? আমি বললাম এক কাজ কর, মন দিয়ে শোন। ডি এর সিজিএস পদ্ধতির একক কি দাদা? সেন্টিমিটার, কারণ এটা একটা বেদ। এর কি দাদা? সেন্টিমিটার স্কোয়ার, কারণ এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আচ্ছা, কে এর কি রে দাদা? কেটাও তো হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। আর তুমি তো এক্ষুনি তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস পদ্ধতির এককটা বার করেছো। আমি বললাম কত বার করেছি রে দাদা? ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আমি বললাম তাহলে ওই পুরোটাকে তুলে এখানটায় বসিয়ে দে। ক্যালোরি, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে দাদা এই পুরোটাকে ক্যালকুলেশন করে দিলেই আমাদের এই পুরো এককটা বেরিয়ে যাবে। আমি বললাম একেবারে বেরিয়ে যাবে। খেয়াল করে দেখ, সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ার, একটা সেন্টিমিটার কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এই সেন্টিমিটার আর সেন্টিমিটার ইনভার্স কেটে গেল একদম। তাহলে তুই যদি একটুখানি খেয়াল করিস, তাহলে দাদা বেরিয়ে গেল ক্যালোরি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড, সেকেন্ড। তুই চিন্তা করে দেখ তো, এই এত কিছু যদি আমি তোকে বলি মুখস্থ কর, তুই করতে পারবি তো? ভেবে চিনতে দেখেছিস তো? আমি জানি না তোরা এগুলো আগে পড়েছিস কিনা। যদি সত্যি পড়ে থাকিস তো এইভাবে পড়েছিস কিনা, আর যদি এইভাবে না পড়ে থাকিস তো এতদিন মনে রাখতিস কি করে? আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি জিনিসগুলো দেখে। এবার একটুখানি দাদা বলো তো, এসআই পদ্ধতির এককটা কি হবে? আমি বলছি দেখ, এসআই পদ্ধতির এককটাও বার করে নে দাদা। ডি এর এককটা মিটার হবে। আমি বললাম হবে। দাদা এইটা ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স হবে। আমি বললাম হবে। এটা দাদা মিটার স্কোয়ার হবে। আমি বললাম হবে। দাদা মিটার দিয়ে মিটার স্কোয়ার, একটা মিটার কাটলো, এই মিটার আর মিটার ইনভার্স কেটে গেল দাদা। কেলভিন ওপরে গেলে শুধু কেলভিন, কেলভিন ইনভার্স ওপরে গেলে শুধু কেলভিন, আর ওয়াট ওপরে গেলে ওয়াট ইনভার্স। তার মানে দাদা এসআই পদ্ধতির এককটা হচ্ছে কেলভিন ওয়াট ইনভার্স। আমি বললাম একদমই তাই। আমি আশা করতে পারি তোদের এই প্রত্যেকটা একক একবারে ক্লিয়ার হয়ে গেছে এবং আর কোনো জায়গাতে তোদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চলো। আচ্ছা, কেউ যদি তোমাকে বলে মাত্রা কি হবে, তো মাত্রাটাও দেখো বার করার একটা টেকনিক বলে দিচ্ছি। দাদা তাপীয় রোধের মাত্রা বার করব, তো আগে প্রথমে লিখি সমীকরণটা। আমি বললাম লেখো। তাহলে তাপীয় রোধ ইকুয়াল টু দাদা লেখা যায় ডি এর মাত্রা ডিভাইডেড বাই কে এর মাত্রা ইন্টু এ এর মাত্রা। আমি বললাম হ্যাঁ। দাদা এই যে ডি এর মাত্রাটা আছে সেটা কি হয়ে যাবে? আমি বললাম লেন্থ, তো তাহলে এল হয়ে যাবে। দাদা এর মাত্রাটা কি হয়ে যাবে? এল স্কোয়ার হয়ে যাবে। দাদা এর মাত্রাটা তো বুঝলাম, কিন্তু কে এর মাত্রাটা কি হবে? আমি বলছি এই তো এক্ষুনি বার করলি ভাই তুই, এই তো এম এল টি টু দি পাওয়ার -3 টিটা টু দি পাওয়ার -1, ওটাই লিখে দেবো। আমি এটাই তো লিখবি, এটাই তো এম এল টি -3 থিটা -1। আমি আশা করতে পারি যারা এগুলো আজকে শিখছিস তারা আর ঘুরেও এই বিষয়গুলোকে কোনো দিন মুখস্থ করতে যাবি না। এইবার একটুখানি মন দিয়ে দাদা দেখো তো কি হবে এটা। আমি বললাম দেখ ভাই, ভালো করে দেখ। এল দিয়ে একটা এল কাটলো, এই এল আর এই এল মিলে এল স্কোয়ার হবে। বাকি দেখ পুরোটা ওপরে তুলতে হবে। আমি বললাম তুলে দাও দাদা। তাহলে m -1
এল আর এল গুণ করে এল স্কোয়ারটা ওপরে উঠে গেলে l⁻², একদম। দাদা t⁻−3টাকে ওপরে তুলে দাও, তাহলে কি হয়ে যাবে, t³ হয়ে যাবে। দাদা θ⁻1টাকে ওপরে তুলে দাও, তাহলে কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে। এই যে পুরো জিনিসটা হলো, এটাই হচ্ছে তাপীয় রোধের মাত্রা। আমি আশা করতে পারি প্রত্যেকের কাছে ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট অফ তাপ ক্লিয়ার আছে। এছাড়াও জানিস তো, তাপ থেকে একটা ছোটখাটো প্রশ্ন আসে, যেমন একটা প্রশ্ন দেখ, দ্বিধাতব পাত। এখন বিষয়টা হচ্ছে, দ্বিধাতব পাতগুলো আমি কেন এতটা গুরুত্ব দিই না, তার কারণ এগুলো সবাই পারে, এগুলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। কি হয় জানিস তো, দুটি একই মাপের, মানে সেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, দুটো ভিন্ন ধাতুর তৈরি পাতকে এরকম ভাবে রিভেটের মাধ্যমে যুক্ত করে দিতে হয়। আর যুক্ত করলেই আমি একটা গোটা সিস্টেম পেয়ে গেলাম। এই সিস্টেমটাকেই বলা হয় দ্বিধাতব পাত। কোথায় ইউজ করা হয় জানিস, জাস্ট এইটুকুই মনে রাখতে হবে। দ্বিধাতব পাত ব্যবহার করা হয় ইলেকট্রিক হিটারের মধ্যে, গিজারের মধ্যে, রেফ্রিজারেটরের মধ্যে। এইটুকু যদি তুই মনে রাখিস তাহলে হয়ে যাবে, ঠিক আছে। চলো, এটা নিয়ে আর বেশি বলছি না। আর দেখবি কয়টা প্রশ্ন আসে, গরুর গাড়ির মধ্যে কি করে বের পড়াতে হয়, একটা ছিপি আটকে গেলে তাকে কি করে খুলতে হয়, তারপর ব্রিজের মধ্যে একদিকে রোলার কেন লাগানো থাকে, রেল লাইনের মধ্যিখানে গ্যাপ কেন দেওয়া থাকে, ওই সব প্রশ্নগুলো কিন্তু আমি বেকারে করিয়ে সময় নষ্ট করবো না, ওগুলো সবাই পারে, ঠিক আছে। আমি যেটুকু লজিক্যাল সেন্সে করানোর দরকার ছিল, পুরো চ্যাপ্টারটাকে করানোর দরকার ছিল, আমি সেগুলোকে করিয়ে দিলাম। সবাই একটুখানি সময় বার করে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানাস যে তোদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো। এবং হয়তো তোরা এই বছরে প্রথম আমার ভিডিও দেখলি, যারা যারা নতুন দেখছিস তাদেরকে বলছি চ্যানেলটাকে একটু পারলে সাবস্ক্রাইব করে দে ভাই। আর ভিডিওটাকে নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই 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 শেয়ার করে দিস, যাতে এই ধরনের যে কন্টেন্ট তোরা ভবিষ্যতে আরও পেতে পারিস। মনে রাখবি, এরপরে আমি ফিজিক্যাল সায়েন্স কিন্তু একদম জল করতে চলেছি, বিভিন্ন চ্যাপ্টারের ওয়ান শট দিতে চলেছি, এবং তোদের পরীক্ষার আগে একবারে প্রবলেম প্র্যাকটিস করিয়ে পুরো সিলেবাসটাকে আমি ঝাঁঝরা করে দেবো। এই কথাই বললাম। বাকি ডেসক্রিপশন সেকশনটা একটুখানি চেক করে নিস, সবকিছু ওখানে তোরা পেয়ে যাচ্ছিস। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, এবং খুব তাড়াতাড়ি আসছে নতুন একটা ওয়ান শট। কমেন্ট সেকশনের মধ্যে লিখে দাও কোনটা চাই।